আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। খুবই চমৎকার একটি গল্প। বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে, কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে এই গল্পটি এত ভালো লেগেছে যা বলার মতো না। গল্পটি পুরোটি শুনলে আপনারা জানতে পারবেন। আমরা ধাপে ধাপে গল্পটি আপনাদেরকে শোনাব। আজ আপনারা শুনবেন গল্পের প্রথম পর্ব। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। অমাবস্যার রাত অন্ধকার ঘিরে নিয়েছে পুরো গ্রামকে। শ্রীপুর একটা ছোট্ট গ্রাম। গ্রামের এক প্রান্তে গুটি কয়েক দোকান ঘিরে ছোট্ট একটা হাটবাজার। সেই হাটবাজারে হাশেম মহাজন দোকান দেন। হাশেম তার কর্মচারী মেম্বার, যার বয়স ৯ বছর। তাকে বলেন, ওই ছোকরা, সাটাটাই না দে, মেলা দেরি হয়ে গেছে, আমি গেলাম বলেই তিনি বাইসাইকেলে চেপে পড়েন। মেম্বার জি মহাজন বলে বাইরে ঝুলানো পটেটোর প্যাকেটগুলো দোকানের ভেতরে এনে রাখে। মেম্বার দোকানেই রাতে থাকে, কারণ সে এতিম একটা ছেলে, তার বাড়িঘর বলতে কিছুই নেই। তারপর শাটার টেনে দেয়। খুব বেশি রাত হয়নি, কেবল 10টা বেজে 15 মিনিট, কিন্তু অজপাড়া গায়ের জন্য এই রাতটুকুও যেন গভীর রাত। আর প্রচলিত আছে গভীর রাতে তেনাদের চলাফেরার সময়। হাশেম এই কথা জানেন এবং খুব করে মানেন। তাই তো ভেতরে ভেতরে তিনি বেশ ভয় অনুভব করছেন। তিনি লাইটার দিয়ে একটা সিগারেট ধরিয়ে নেন। হাশেম মহাজন সিগারেট ফুঁকছেন আর সাইকেল চালিয়ে যাচ্ছেন। এই গ্রাম অনেক ভুতুরে কর্মকাণ্ডের সাক্ষী, তাই সেফটি হিসেবে আগুন সাথে রাখা ভালো। লোকমুখে শোনা আগুন নাকি ভূতে ভয় পায়। হাটবাজার পেরিয়ে কাঁচা রাস্তা দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন হাশেম। বলে রাখা ভালো, এই গায়ের ঘর বাড়িগুলো আধা পাকা, আধুনিকতার তেমন ছোঁয়া পাওয়া যায় না। কাঁচা রাস্তার দুই পাশ ঘেঁষে জলাশয়, আর যতদূর চোখ যায় কেবল শস্যক্ষেত্র চোখে পড়ে। এখন অগ্রহায়ণ মাস, পাঁকা ধানের মধুর গন্ধে মম করছে চারপাশ। হাশেম মহাজন কাঁচা রাস্তা দিয়ে খুব সাবধানে সাইকেল চালাচ্ছেন। সেবার বন্যায় রাস্তার অবস্থা কাহিল, তার উপর ঘন অন্ধকারে কিছুই ঠাহর করা যায় না। তবুও খুব সাবধানে তিনি সাইকেল চালাচ্ছেন। পেছনে ঝুলানো হারিকেনের আলোয় খুব একটা স্পষ্ট দেখা না গেলেও এই ঘন অমাবস্যায় এইটুকু আলোই ঢের। একধানে সাইকেল চালাচ্ছিলেন, হঠাৎ গোঙানোর শব্দ তার কানে ভেসে আসে। তিনি সাইকেল থামিয়ে চারপাশে চোখ বোলান। বড় ক্ষেতের আইলের ওপর ঠায় দাঁড়িয়ে থাকা কাকতারুয়ার দিকে নজর পড়ে তার। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে স্পষ্ট সেটার অস্তিত্ব অনুভব করা যায়। এই কাকতারুয়াটিকে ঘিরে বেশ রহস্যময় আর অদ্ভুত সব কাহিনী আছে। তিনি একধানে তাকিয়ে আছেন কাকতারুয়াটির দিকে। আবারও গোঙানোর শব্দ পেয়ে তিনি ভয়ে ঢোক গেলেন। এই শব্দ কাকতারুয়ার ওদিক থেকে আসছে। হঠাৎ কিছু মনে পড়তেই ভয়ে তিনি শিউরে ওঠেন। পরিমরি করে তিনি সাইকেল জোরে প্যাডেল চাপেন। হাশেম যান শোপে প্যাডেল চাপছেন, কিন্তু রাস্তা যেন ফুরায় না। হঠাৎ তিনি আনমনে শস্যক্ষেতের দিকে তাকান। তিনি দেখেন কাকতারুয়াটি তার সাথে সাথে দৌড়ে চলেছে। এবার হাশেম মহাজন মরি মরি অবস্থা। তিনি সাইকেল ফেলে দৌড় শুরু করেন। হাশেম মহাজন যান হাতে নিয়ে দৌড়াচ্ছেন, আর কোনো দিকেই তাকাচ্ছেন না। এভাবে দৌড়াতে দৌড়াতে তিনি তার বাড়ির উঠোনে এসে মুখ থুবড়ে পড়েন। ঘরে বসে পাখা সেলাই করছিলেন এক মহিলা। বাইরে ধরাম শব্দে কেঁপে ওঠেন তিনি। হঠাৎ পরিচিত ডাকে তিনি স্তম্ভিত ফিরে পান। ওগো সালমানের মা, কোথায় তুমি? এইখানে আহো। এ কি, এইটা তো তেনার কণ্ঠ। মহিলাটি নিজের স্বামীর এমন ভয়াতুর কণ্ঠ শুনে হাতের পাখা পালঙ্কে ফেলে দৌড়ে ঘরের বাইরে চলে আসেন। উঠানে হাশেম মহাজনকে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার দিয়ে বলেন, ওরে সালমান, কই তুই বাপ? এইদিকে আয়, তোর বাপের কি হয়েছে দেখ। বলেই তিনি হাশেম মহাজনের কাছে ছুটে যান। সালমান বই পড়ছিল। পাশেই তার বোন রুকসানা ও টেবিলে বসে পড়ছিল। মায়ের এমন চিৎকার শুনে তারা টেবিলে বই ফেলে ছুটে এসেছে উঠানে। তাদের বাবাকে এভাবে উঠানে পড়ে থাকতে দেখে দৌড়ে গিয়ে তাকে ধরে বলে, বাবা, কি হয়েছে তোমার? হাশেম মহাজন এখন বেহুশ অবস্থায় পড়ে আছেন। রুকসানা চিৎকার দিয়ে তার চাচাদের ডাক দিতেই পাশের ঘর থেকে সবাই ছুটে আসে। হাশেমকে এভাবে পড়ে থাকতে দেখে তারা তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসেন। বিছানার ওপর হাশেমকে রেখে তার মাথায় পানি ঢালতে থাকেন সালমানের মা। রুকসানা বসে আছে বাবার মাথার পাশে, সে পাখা দিয়ে বাতাস করছে। মেয়েটা তার বাবাকে ভীষণ ভালোবাসে। সালমানও বাবার পায়ের কাছে বসে চিন্তিত মুখে তাকিয়ে আছে বাবার মুখপানে। চোখে মুখে হাত দিয়ে পানির ছিটা দেন সালমানের মা। পিটপিট করে চোখ খুলেন হাশেম। চোখ খুলতেই সালমানের মা ফুঁপিয়ে কেঁদে বলেন, কি হয়েছে গো আপনার? আপনি ঠিক আছেন তো? হাশেম সাহেবের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তিনি কিছু বলতে চেয়েও চুপ করে থাকেন। তারপর রুকসানা আর সালমানের দিকে তাকিয়ে থমকে উঠে বলেন, তোরা পড়া থুইয়া এইখানে কি করস? যা পড়তে বয়। সালমান আর রুকসানা না চাইতেও উঠে অন্য ঘরে চলে যায়। তারা যেতেই হাশেমের ভাই, যিনি দাঁড়িয়েছিলেন, তিনি কাছে এসে বলেন, ভাই সাহেব, কি হয়েছে আপনার? হাশেম সতর্ক দৃষ্টিতে দরজার দিকে তাকান। সেখানে সালমান রুকসানাকে না দেখে তিনি বলেন,
আজ বড় জোর বাসা বাঁচছি ভাই। কেন ভাই সাহেব, কি হয়েছে আমগরে খুইলা কন। হাশেম এবার শুরু থেকে বলা শুরু করেন। সব শুনে সালমানের মায়ের মুখেও ভয় ফুটে ওঠে। হাশেমের ভাই এবং পরিবারের আরও যারা সদস্য উপস্থিত ছিলেন সবার মুখে আতঙ্ক দেখা যায়। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে আর ভয়ে ঢোক গেলছে। হাশেমের ভাই এবার বলেন, ভাই সাহেব, আপনি বড়জোর বাঁচছেন, নইলে আপনারে ওই কাকতারুয়া ধরতে পারলে আজকা হয়তো আর বাড়ি ফিরা হইতো না আমনের। সালমানের মা ফুপিয়ে কেঁদে ওঠেন। হাশেম গরম গলায় বলে, সালমানের মা, তুমি চুপ করো তো দেখি, আর তোরা যা, এখন সবাই গিয়া ঘুমা। হাশেমের ভাই যাওয়ার আগে বলেন, ভাই সাহেব, কালকা মিয়া সাহেবের কাছে থেকে পানি পড়া নিয়ে আইসা গোসল দিয়েন তো। ঠিক আছে আনমুনে, এখন তোরা যা সব। সবাই যার যার ঘরে চলে যায়। সালমানের মা কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, আপনার কিছু হইলে আমি মরে যাইতাম। আপনি আর রাত কইরা হাটে বইয়েন না কইলাম। কতবার কইছি রাত বিরাত কইরা আইবেন না, সকাল সকাল আইবেন। আপনি কোনো কথাই শুনেন না আমার। ফুলওয়ারা, চুপ করো তো তুমি। এই রাত বিরাইতে তোমার জ্ঞান জ্ঞান ভাল লাগে না। আর সাদে কি রাত করি আমি? ঘরে জোয়ান মাইয়া, তার বিয়ে সাদি লাগতো না? 4 ডাজে 2 বেলা খাবা, এটা কইতো নাইব, বুঝো কিছু? আর তোমার কি আর বলবো, ঘরে জোয়ান পোলা বইয়া বইয়া খাইতাছে, আর আমি বুড়া বাপ খাইটটা মরতাছি। আপনি আবারও আমার সাওয়াল রে ভাতের খুঁটা দিতাছেন? দিতাছি, কারণ তোর পোলা আমার মরণ দেখবার লাই বইয়া আছে। এই বুড়া বয়সে আর কত খাটমো আমি খাইটটা মরতাছি, আর সে ঘরে বইয়া পালঙ্গ ভাঙতাছে। বাবা মায়ের কক্ষ থেকে এমন আরও অনেক কথা ভেসে আসছে পাশের ঘরে বসে থাকা সালমানের কানে। চোখ দিয়ে তার অঝোর ধারায় বৃষ্টি নেমেছে, মুখ দিয়ে পড়া বেরোচ্ছে না। সে নিজেও কিছু করতে চায়, কিন্তু এই অজপাড়ায় কোনো দোকান দেওয়া ছাড়া আর কাজের কোনো উপায় নেই। বাবার দোকানে সে বসতে চায়, কিন্তু বাবার এমন আঘাতপূর্ণ বাক্য যা তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায়, সে সহ্য করতে পারবে না বলে যায় না। রুকসানা ভাইয়ের চোখে পানি দেখে সেও সমানে কেঁদে চলেছে। সে অশ্রুসিক্ত লোচনে বলে, ভাইয়া কান্দিস না, বাবা এমন কথা মন থেকে বলে না, বয়স হয়েছে তো তাই। রুকসানাকে হাত দিয়ে থামিয়ে দেয় সালমান, তারপর বলে, আমি ঠিক আছি রুকু, তুই পড়, আমি তোরে পড়া দেখিয়ে দিচ্ছি। চোখের পানি মুছে নিয়ে বোনকে পড়া শিখিয়ে দিতে থাকে সালমান। রুকসানাও চোখের জল আড়াল করে পড়ায় মন দেয়। এসব নতুন কিছু নয়, সালমান বুঝতে শিখেছে সময় থেকেই দেখে আসছে বাবার অবহেলা আর অনাদর কেবল তার জন্য। এমনকি চাচা চাচি দাদা দাদি সবার কাছে এসে চোখের বালি। বাবা যদিও মাঝে মাঝে তার পক্ষ নিয়ে কথা বলে, তবুও সে বুঝতে পারে মাও অতিষ্ঠ হবেই বা না কেন। জোয়ান ছেলে ঘরে বসে থাকলে পরিবারের চোখে সে বিষ মালুমি হয়, এটা আর নতুন কি? সালমান খুব বোকাশোকা আর নিরিবিলি একটা ছেলে। সে ইন্টারমিডিয়েট 2nd ইয়ারের ছাত্র। তার 1 বছরের ছোট বোন রুকসানা যে সবে কলেজে ভর্তি হয়েছে। সালমানের এই পৃথিবীতে আপন বলতে কেবল তার বোনই আছে, আর যারা আছে তারা আপন হলেও সালমানকে তারা আপন ভাবে না। নয়তো কি আর এত অবহেলা অনাদর করত? পড়ার মাঝখানে রুকসানা হঠাৎ বলে ওঠে, আচ্ছা ভাইয়া, ক্ষেতের উপরের এই কাকতারুয়াটা কি সত্যি সত্যি চলাচল করতে পারে? আর সত্যি কি সে মানুষ মাইরা ফেলে? সালমান বোনের দিকে তাকিয়ে বলে, কি সব আজগুবি কথা কস তুই এইসব নিয়ে ভাবিস না, পড়ায় মন দে। ভাইয়া বল না, আসলে কি ভূত আছে? দূর পাগলি, ভূত বলতে কিছুই নাই, এইসব আন্দাজেই মানুষ কয়। তাইলে গত মাসে যে আমিনারে মারছিল আর কাকতারুয়ার নিচে ও লাশ পাওয়া গেছিল, এটা কি ভাইয়া? সালমানের মুখ চুপসে যায়। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই, কারণ বিগত 1 বছর ধরে গ্রামে কমপক্ষে 30টিরও বেশি খুন হয়েছে এবং সবকটি লাশ ওই কাকতারুয়ার পাশে পাওয়া গেছে। এর মধ্যে 20টি ছোট বড় মেয়ে মানুষের লাশ আর 10টি ছেলে থেকে বুড়ো মানুষের। অনেক লোকের মুখে শোনা গেছে ওই কাকতারুয়াটি নাকি রাতে জীবন্ত হয়ে যায় এবং সে এই খুনগুলো করে। অনেকে তো নিজ চোখে দেখেছে বলে স্বীকার গেছে। অনেকে ওই কাকতারুয়ার ধাওয়া খেয়েছে, যেমন কিছুক্ষণ আগে সালমান শুনল তার বাবাও ধাওয়া খেয়ে এসেছেন। এর মূল অনেক কাহিনী লোকমুখে শোনা যায়, তবে সবচেয়ে বিশ্বাসযোগ্য যেটি মনে হয় তা হল মাতব্বর বাড়ির ছোট ছেলে ইমন, যে ছিল লম্পট চরিত্রের অধিকারী। অনেক মেয়ের সম্ভ্রম কেড়ে নিয়েছে, অনেককে লাঞ্ছিত করেছে, আর সে ছিল জুয়াখোর আর মদখোর। কিন্তু হঠাৎ করে তাকে আর গ্রামে পাওয়া যাচ্ছিল না, একেবারে উধাও হওয়া যাকে বলে। এভাবে কেটে যায় 3 দিন। একদিন বদরুদ্দিন তার জমিতে ধান কাটার জন্য যাচ্ছিলেন। হঠাৎ চারপাশ থেকে পচা উৎকট গন্ধ তার নাকে এসে লাগে।
তিনি মনে করেন জমিনে কোনো পশু পাখি হয়তো মরে পচে গেছে, তা থেকে দুর্গন্ধ আসছে। কিন্তু যখন গন্ধ অতিমাত্রায় মনে হয় তখন তিনি চারপাশে তাকাতে থাকেন, কিন্তু তেমন কিছুই তার নজরে পড়ে না। তখনও অগ্রহায়ণ মাস ছিল, চারদিকে পাকা ধানের ছড়াছড়ি। তিনি চারপাশে হেঁটে হেঁটে খুঁজতে লাগলেন দুর্গন্ধের উৎস। তিনি এসে দাঁড়ালেন মাতব্বর বাড়ির মোটা জমির সামনে। সেখানে পাহারাদার ছিল একটা কাকতারুয়া। তিনি এগিয়ে গেলেন কাকতারুয়াটির কাছে, কিন্তু যখনই তিনি সেটির কাছে গেলেন তিনি আতঙ্কে জোরে চিৎকার করে উঠলেন। তার চিৎকার শুনে কিছু দূরে এক জমিতে ধান কাটছিলেন কয়েকজন কৃষক। তারা ছুটে আসেন। বদরুদ্দিন থরথর করে কাঁপছিলেন, তার মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ ছিল। তারা সেখানে এসে সবাই নাকে হাত চেপে ধরেন আর ভীত চোখে কাকতারুয়ার নিচে জমিনে তাকিয়ে থাকেন। তারা দেখতে পান একটা মানুষের আধা পচা লাশ পড়ে আছে সেখানে, আর সে লাশ থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে। এরপর পুরো গ্রাম জানাজানি হয়ে যায়। পুলিশ আসে, লাশ নিয়ে যায়, তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসে এটি সেই ইমনের লাশ। কিন্তু কে বা কারা তাকে মেরেছিল তা জানা যায়নি। লোকমুখে শোনা যায় তাদের বাড়ির কেউই হয়তো মেরে রেখেছে, নয়তো এই গায়ে এমন কেউ নেই খুন করে গা ঢাকা দিতে পারবে, বা আর কারো এত টাকার জোরও নেই যে টাকা খাইয়ে পুলিশের মুখ বন্ধ করবে। এই ঘটনার পর গ্রামে তোলপাড় শুরু হয়। বেশ কিছুদিন গ্রামের রাস্তাঘাটে ঘরে ঘরে এই চর্চায় চলত, কিন্তু সময়ের সাথে সাথে এইসব ধামা চাপা পড়ে যায়। বিপত্তি বাছে এর কিছুদিন পর থেকেই হঠাৎ গ্রামের মেয়েরা গুম হতে শুরু করে। এমনকি 2-3 দিন পর তাদের লাশ পাওয়া যায় ওই কাকতারুয়াটির ওখানে। এরপর গ্রামে রটনা রটে গেল যে ইমনের ভূত ফিরে এসেছে। এভাবে চলতে থাকে। গ্রাম পাহারা দিয়েও কোনো লাভ হচ্ছিল না, বরং যারা গ্রাম পাহারা দিচ্ছিল তাদের মধ্যে থেকেও মানুষ মরতে শুরু করল, এবং তাদের লাশও সেম জায়গায় পাওয়া যেত। এবং পাহারাদারের অনেকেই দাবি করেন তারা নিজ চোখে ওই কাকতারুয়াটিকে হেঁটে আসতে দেখেছেন কিংবা ধাওয়া খেয়েছেন। এমন অনেক অনেক কাহিনী যা শুনে শুনে গ্রামবাসীর মুখস্থ হয়ে যায়। সালমান ওইসব নিয়ে আগে গভীর চিন্তা করত, কিন্তু কোনো সমাধান না পেয়ে এখন আর সে এইসব নিয়ে তেমন একটা ভাবে না। নিজের অশান্তিময় জীবন নিয়ে সে হতাশ। এইসব নিয়ে ভাববে কখন? ভাই বোন পড়া শেষ করে রুকসানা তার ঘরে চলে যায় শুতে। সালমানও বিছানায় গা এলিয়ে দেয়। সালমান চোখ বুজে আছে। শ্যাম গরনের মুখশ্রীতে রংহীন তরলের ছড়াছড়ি। হ্যাঁ, সালমানের চোখ দিয়ে অঝোর ধারা বয়ে চলেছে। হয়তো অভিমানগুলো বাষ্পীভূত করার ক্ষুদ্র প্রচেষ্টা করছে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে সালমান নিজেও জানে না। ঘুম ভাঙে সকালে উঠোনে হট্টগোল শুনে। তড়িঘড়ি করে উঠে পড়ে সালমান। বিছানায় উঠে বসতে রুকসানা দৌড়ে এসে বলে, ভাইয়া, অঘটন ঘটেছে। সালমানের চোখ বড় বড় হয়ে যায়। মাথায় ভয়ঙ্কর চিন্তা হানা দেয়। সে ভয়াতুর চোখে তাকিয়ে আছে কেবল। রুকসানা বলে, ভাইয়া, আমার বান্ধবী নিশির লাশ পাওয়া গেছে বড় জমিটার আইলের উপর, ওই কাকতারুয়ার ওইখানে। সালমানের মুখে আতঙ্ক সৃষ্টি হয়। সে উঠে বাইরে উঠানে এসে দাঁড়ায়। বাইরে অনেক মানুষের ভিড়। নিশি তাদের পাশের বাড়ির মেয়ে, রুকসানার বান্ধবী। মেয়েটা শান্ত স্বভাবের আর পড়ায় বেশ ভালো ছিল। উঠোনে জড়ো হয়েছে অনেক মানুষ। সবাই বলাবলি করছে, নিশি বিকালে প্রাইভেটে গেছিল, কিন্তু সন্ধ্যা হওয়ানোর পরও মাইয়া ডার ঘরে আহে নাই, আর এখন তার লাশ পাওয়া গেল। হায় রে! হাশেম মহাজনও জোরে জোরে কথা বলছেন। হ ভাই সাহ, আমি গত রাইতে জান লইয়া বাইর চাইছি, যে দৌড়ান্ডাই দিছে আমারে এই কাকতারুয়া ডায়। আরও অনেকে অনেক কথা বলে যাচ্ছে। লাশ এখনও বড় জমিনে পড়ে রয়েছে। পুলিশ আসবে, এরপর লাশ নিয়ে যাবে। পাশের বাড়ি থেকে কান্নার রোল ভেসে আসছে। সালমান কলে চাপ দিয়ে মুখ ধুয়ে নেয়। এরপর এলোমেলো পায়ে মেঠো পথ ধরে হেঁটে যায় জমিনের দিকে। বড় জমিনটার ওখানে মানুষের ভিড় জমেছে। সে এগিয়ে যায় সেদিকেই। ভিড় ঠেলে সামনে এগোতেই ভেসে ওঠে নিষ্পাপ এক মুখশ্রী। নিশির চোখগুলো উল্টে রয়েছে। মুখে আঁচড়ের দাগ স্পষ্ট। কাপড় ছেঁড়া ফাড়া। নাক দিয়ে রক্ত বের হয়ে শুকিয়ে গিয়েছে। পুরো শরীর ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। না, আর সহ্য করতে পারবে না সালমান। সে কোমল মনের অধিকারী। সে এইসব দেখতে পারছে না আর। সালমান ভিড় থেকে বেরিয়ে গ্রামের দিকে হেঁটে আসতে থাকে। তার চোখে ভাসতে থাকে নিশির রক্তমাখা মুখশ্রী। হঠাৎ পাশেই খিলখিল হাসিতে তাকায় সে। একই পাশের জমিনে পা ছড়িয়ে বসে আছে নিশি। কিন্তু কিভাবে? সে তো মারা গেছে। নিশি হেঁটে এদিকে এগিয়ে আসছে।
সালমান চোখ বড় বড় করে তাকায়। নিশি এগিয়ে এসেছে খুব নিকটেই। তখনই সালমান চোখ মুখ খিঁচে চিৎকার করে ওঠে। সালমান চোখ বন্ধ করে নিয়েছে, বেশ কিছুক্ষণ কেটে গেছে, কোনো নড়াচড়া নেই। এবার সে চোখ খুলে তাকায়, কিন্তু এ কি? সালমান চারপাশে তাকায়, নিশি কই? সালমান এবার পেছনে ফিরে আবারও তাকায়। ওই তো নিশির নিথর দেহটা মাটিতে পড়ে আছে। তাহলে কি কিছুক্ষণ আগে যাকে দেখেছে সে সালমানের ভ্রম ছিল? এলোমেলো পায়ে সালমান বাড়ি ফিরেছে। পাশের বাড়ি থেকে কান্নার রোল এখনো ভেসে আসছে। সালমানকে বাড়ি ফিরতে দেখে হাশেম মহাজন খেকিয়ে ওঠেন। নবাবজাদা বাড়িতে আইছে? কইয়াছিলা নবাবের পুত, কাজ কাম তো কিছুই করতা না, পড়ালেখাটাও কি করবা না? কিছু একটা তো মন দিয়া করো। সালমান ফ্যাল ফ্যাল চোখে বাবার দিকে তাকায়। এই লোকটা কি কখনোই তার সাথে দুটো ভালো কথা বলবে না? সালমানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হাশেম মহাজন আরো খেকিয়ে বলেন, কি হইছে? তাকাই থাকবাম নাকি কলেজ যাইবাম? কলেজের কথা বলতেই সালমানের হুঁশ ফিরে। আজ তো অ্যাডমিট কার্ড দেওয়ার কথা। কিছুদিন পরেই তাদের এইচএসসি পরীক্ষা। সালমান একদম ভুলে গিয়েছিল, কিন্তু পাশের বাড়িতে এমন অঘটন ঘটেছে, কিভাবে যাবে? না গিয়েও তো উপায় নেই, যেতেই হবে। সালমান ৭-৫ ভাবছিল, তখন আবার মহাজন গলা খাঁকারি দেন। কি হইছে? খাড়ায় রইছস কে? সালমান মাথা নিচু করে ঘরের ভেতর চলে যায়। ঘুম থেকে উঠে কিছু খাওয়া হয়নি তার উপর নিশির মুখটা এখনো চোখের সামনে ভাসছে। সালমান তার বিছানায় বসে আছে আনমনে। রুকু হাতে খাবারের প্লেট নিয়ে এগিয়ে এসে বলে, ভাইয়া নে নাস্তা খেয়ে নে, আজ না তোর অ্যাডমিট দিবে, কলেজে যেতে হবে না, নে তাড়াতাড়ি খেয়ে কলেজে যা। তুই যাবি না? না ভাইয়া, আজ আমি যাব না। দেখ না, আমার প্রিয় বান্ধবীটা এভাবে চলে গেল। পাশের ঘরে এমন একটা শোকের ছায়া নেমে এসেছে, কিভাবে যাই বল? আর তাছাড়া আজ আমার তেমন গুরুত্বপূর্ণ ক্লাসও নাই, কিন্তু তোর যাওয়া জরুরি, তাই তুই যা, রেডি হয়ে নে। সালমান হালকা হাসি দিয়ে রুকুর হাত থেকে খাবারের প্লেট নিয়ে নেয়। তারপর আরাম করে খেতে থাকে। রুকু পাশে বসে ভাইয়ের খাওয়া দেখছে। তার চোখে তার সহজ সরল ভাইটার খাওয়ার দৃশ্য পরম তৃপ্তির। সালমান খেতে খেতে রুটি ছিঁড়ে এক লোকমা রুকুর মুখে তুলে দেয়। রুকু হাসি মুখে ভাইয়ের হাত থেকে লোকমা নিয়ে খেতে থাকে। ভাই বোন পরম আনন্দে খাবার খাচ্ছে। তখনই পাশের ঘর থেকে হাশেম মহাজনের ব্যঙ্গাত্মক কথা ভেসে আসে। সারাদিন খালি খাওন আর খাওন, কিছু কাম কাজ করলেও তো পারে না। হেতে কিতার লাগি করত? আমি বুড়া বাচ্চা থাকতে হেতে কি এল্লাই কাম করত? ফুলওয়ারা বেগম চাপা গলায় বললেন, আহ, ছেলেটারে খাতে দেখতে পারো না? তোমার কি একটু দয়া মায়া নাই? কে দয়া মায়া? তোমার পোলা বাচ্চা থাকা আমার কোন কামে আইতাছে? হেতেরে ঘরের সাজায় থোরের লাই পয়দা করছিলা? আমনে মুখটা বন্ধ করেন তো, কি শুরু করছেন? পাশের বাড়ির মাইয়া মারা গেছে, কত মানুষ আইছে, আজকে অন্তত ক্ষান্ত দেন। হ, পাশের বাড়ি মাইয়া মরছে, ওই ঘরের মাইয়ার জায়গায় তোমার অকর্মা পোলাটা মরলেই তো পারত। সি সি সি, কি কইতেছেন আমনে? আপনার মুখে কি কিছু আটকায় না? ও আল্লাহ গো, তুমি আমার শান্তি দেওয়া কদ্দূর। ফুলওয়ারা বেগম চাপা কান্না করতে লাগলেন। হাশেম মহাজন এখনও বকবক করে যাচ্ছেন। সালমানের গলা দিয়ে আর খাবার নামছে না। রুকুর চোখ দিয়ে গরম নোনা জল উপচে পড়ছে। রুকু ভাঙা গলায় বলে, ভাইয়া তুই বাবার কথা কিছু মনে করিস না। সালমান কষ্ট করে মুখের লোকমা গিলে নিয়ে ধীর কণ্ঠে বলে, আমি বেকারত্বের ক্ষুধা নিয়ে বাবার কঙ্কালের ঝোল তৃপ্তি ভরে খাই। বলেই সে প্লেট টেবিলের ওপর রেখে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। রুকু পেছন থেকে ডাকে, ভাইয়া খাবার খেয়ে যা। কিন্তু সালমান আর পেছনে ফিরে তাকায় না। রুকু কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলে। সে ভাবে, বাবা কেন ভাইয়ার সাথে এমন করে? কিন্তু কোনো জুৎসই উত্তর সে খুঁজে পায় না। সালমান আনমনে হেঁটে যাচ্ছে। গ্রাম পেরিয়ে হাট, আর হাটের শেষ মাথায় তাদের কলেজ। মাটির কাঁচা রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে সে। বড় জমিনটার পাশ দিয়ে যাওয়ার সময় সেদিকে চোখ যায়। কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছেন। নিশির লাশ এখনও সেখানেই আছে। দূর থেকে বোঝা যায় হয়তো এখন লাশ ওখান থেকে থানায় নিয়ে যাবে পোস্টমর্টেম করার জন্য। কিন্তু কি হবে? বিগত 1 বছরে যত খুন হয়েছে সবকটা লাশেরই পোস্টমর্টেম করেছে, তদন্তও করেছে, কিন্তু কোনো কিছুই বের করতে পারেনি। সালমান কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও পা চালায়। লম্বা রাস্তা, প্রতিদিনই হেঁটে যাতায়াত করতে হয় তাকে। পুরো রাস্তা সালমান মনমরা হয়ে পার করে। আজ পথ যেন দ্বিগুণ মনে হচ্ছে, কোনোভাবেই ফুরোতে চাইছে না। তার মাথায় কেবল বাবার বলা শেষ কথাটা খেলছে, ওই ঘরের মাইয়ার জায়গায় তোমার অকর্মা পোলাটা মরলেও তো পারত। সালমান ভাবে, আসলেই তো, সে মরে গেলে কি বাবা শান্তি পাবে? সে এতটাই অসহ্যকর তার পিতার চোখে।
এইসব ভাবতে ভাবতে কখন যে হাট পেরিয়ে কলেজের সামনে চলে এসেছে সে বুঝতে পারেনি। কলেজ গেট পেরুতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। সালমান আনমনে হাঁটছিল, তাই খেয়াল করেনি। খেয়াল হতেই সে বলে, সরি, আমি দেখিনি। সালমান দেখে তার সামনে দাঁড়িয়ে আছে হানিফ। সে রাগত চোখে তাকিয়ে আছে সালমানের দিকে। সালমানের ভয়ে ধরে যায় হানিফ ছেলেটা কলেজের নামকরা গুন্ডা, না সে শিক্ষকদের মানে আর না কোনো গুরুজনকে। মাতব্বর বাড়ির ছেলে সে, তাদের অনেক দাপট। সালমান আবারও ধীর কণ্ঠে বলে, আমি আসলেই দেখিনি, অমন করে ধাক্কা লেগে গেছে, সরি। হানিফ এবার একটা মুচকি হাসি দিয়ে বলে, ইটস ওকে, এত ভয় পাচ্ছিস কেন? হানিফের মুখে রহস্যময় হাসি। সালমান অবাক হয় যে হানিফ মারপিট ছাড়া কথা বলে না, সে নাকি কোনো বাকবিতণ্ডায় লিপ্ত না হয়েই তাকে ছেড়ে দিচ্ছে। সালমানকে চুপ থাকতে দেখে হানিফ বলে, কিরে, কি চিন্তা করিস? সালমান আমতা আমতা করে বলে, না কিছু না, মানে। হানিফ বলে, যা যা, ক্লাসরুমে যা, কিছুক্ষণের মধ্যেই স্যার চলে আসবে। আজ তো অ্যাডমিট দিবে, যা যা, তাড়াতাড়ি যা, বলে তাড়া দেয় সালমানকে। সালমানও অবাক হলো, আজ কি হলো হানিফের? সে আর কিছু না বলে ক্লাসের দিকে চলে যায়। হানিফ একটা শয়তানি হাসি দিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সালমান তৃতীয় ভবনের দ্বিতীয় তলায় উঠে যায়। দ্বিতীয় তলার চতুর্থ কক্ষটি তাদের ক্লাসরুম, কিন্তু এই তলায় কোনো শোরগোল নেই, নেই কারো উপস্থিতির আভাস। তবুও সালমান হেঁটে চতুর্থ কক্ষ মানে তার ক্লাসরুমের দিকে যায়। সে ক্লাসরুমের সামনে এসে দাঁড়াতেই দেখে ভেতরে দুজন বসে আছে। একজনের নাম ইফতি, আরেকজন অহম। দুজনেই হানিফের সাথের। সালমানের একটু ভয় হয়, আর কেউ নেই ক্লাসরুমে। সে ভাবে চলে যাবে এখান থেকে। সে অনুযায়ী সে উল্টো ঘুরে চলেই যাচ্ছিল, তখনই অহম ডাক দেয়, কিরে, কই যাস? অ্যাডমিট না নিয়ে চলে যাচ্ছিস? সালমান ঘুরে তাকায়। সে বলে, কিন্তু ক্লাসরুমে তো কাউকে দেখতে পাচ্ছি না, সবাই কোথায়? ইফতি বলে, ভেতরে আয়, সবাই আছে, ওরা এসে যাবে, তুই এসে বস, আয়। সালমান যাবে না করেও ভেতরে পা বাড়ায়। সে ক্লাসরুমে ঢুকতেই তার পেছনে ঢুকে হানিফ, ইহান, আকিব। তারা ঢুকে দরজা বন্ধ করে দেয়। সালমান ভীত চোখে তাকিয়ে বলে, তোমরা দরজা বন্ধ করলে কেন? হানিফ বিশ্রী হাসি দিয়ে বলে, কেন সোনা, ভয় করছে? এই বান্ধবী ললিতার ভয় হচ্ছে, দেখ দেখ, বলেই হানিফ, ইফতি, ইহান, আকিব আর অহম হেসে ওঠে। সালমান অত্যন্ত শান্ত আর ভদ্র একটা ছেলে। সে কখনো উঁচু আওয়াজেও কারোর সাথে কথা বলে না। হঠাৎ এমন পরিস্থিতিতে সে হতভম্ব হয়ে যায়, কি করবে না করবে ভেবে। হানিফ বলে, কিরে চান্দু, চোখে দেখো না? না, চোখ কোথায় থাকে? আজ তোর চোখ দুটাই উপড়ায় ফেলবো। সালমান কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমি সত্যি বলছি ভাই, আমি তোকে দেখিনি, হঠাৎ ধাক্কা লেগে গেছে, আমি খেয়াল করিনি। খেয়াল করিস না কেন, ছোট লোকের বাচ্চা? চোখ কপালে নিয়ে হাঁটিস? তোর মতো ছোট লোক আমি মাতব্বর বাড়ির ছেলের গায়ে ধাক্কা দিয়েছিস, খুব সাহস হয়েছে না তোর? আজ তোর সাহস বের করছি আমি। সালমান হাত জোর করে বলে, আমাকে মাফ করে দে ভাই, আমি সত্যি বলছি, ইচ্ছা করে করিনি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে। সালমান বলে, ওই তোরা তাকে আসস কে, দে, বলেই হাত বাড়ায় হানিফ। আদিল তার ব্যাগ থেকে চুড়ি আর লিপস্টিক বের করে, আর একটা লাল ওড়না। সালমান বিস্ফোরিত চোখে তাকিয়ে মাথা দিয়ে নানা করছে। হানিফ চোখ দিয়ে ইশারা দিতেই অহম, ইফতি আর ইহান সালমানকে চেপে ধরে রাখে। সালমান ছোটার চেষ্টা করছে, কিন্তু তিনজন এমনভাবে চেপে ধরেছে যে সে নড়তেই পারছে না। এবার হানিফ শয়তানি হাসি দিয়ে সালমানের দিকে এগোতে থাকে। সে আকিবের হাত থেকে লিপস্টিক নিয়ে সালমানের ঠোঁটে লেপে দেয়। সালমান চিৎকার করে কান্না করে, কিন্তু বন্ধ ক্লাসরুমে কেউ আসে না। হানিফ চুড়ি দুই হাতে পরিয়ে দেয়। রেশমি চুড়ি হয় কয়েকটি চুড়ি ভেঙে সালমানের হাত কেটে গল গল করে রক্ত বেরোতে থাকে। এরপর লাল ওড়না সালমানের গায়ে জড়িয়ে দেয় হানিফ। তারপর বলে, ওই নয়া কন্যারে নিয়ে মাঠে আয়। সালমান গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে ছোটার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে পারে না। হানিফ বলে, ওই চল, তাড়াতাড়ি ওরে নিয়ে আয়। অহম, ইফতি, ইহান ও আকিব টেনে হিচড়ে সালমানকে দোতলা থেকে নিচতলায় নিয়ে আসে। এরপর ধাক্কা দিয়ে তাকে মাঠে নামিয়ে দেয়। মাঠে তখন ক্লাস শেষে ছেলেমেয়েরা গল্প করছিল দাঁড়িয়ে। সালমানকে এমন অবস্থায় দেখে সবাই সমস্বরে হাসতে থাকে। অনেক ছেলে তো ফোন বের করে ছবি উঠাতে থাকে। সবাই সালমানকে নিয়ে হাসাহাসি করছিল। সালমান আর দাঁড়ায় না, লজ্জায় অপমানে সে দৌড়ে কলেজ থেকে বেরিয়ে আসে। কলেজ থেকে বেরিয়ে এসে ওড়না ছুঁড়ে ফেলে দিয়ে শার্টের হাতায় ঠোঁটের লিপস্টিক মুছে নেয়। হাতের চুড়িগুলো ভেঙে ফেলে দেয়। কান্না করতে করতে সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে, এই যে দাঁড়ান। সালমান প্রথমে পাত্তা না দিলেও বার কয়েক তার কানে বাজে, এই যে শুনছেন, দাঁড়ান। এবার চোখের পানি মুছে সালমান দাঁড়িয়ে পেছনে ফিরে তাকায়।
পেছনে তাকিয়ে সে থমকে যায়। একটা মেয়ে দৌড়ে আসছে তার দিকেই। মেয়েটি নিকটে আসতেই সালমানের চোখে স্পষ্ট হয় শ্যামবর্ণা মাঝিয়ারা গরনের হালকা পাতলা একটা মেয়ে, চোখে গাঢ় করে কাজল লেপে দেওয়া, ঘন কালো লম্বা চুল দুই পাশ দিয়ে দুটো বেনি করে রেখেছে, কপালে পড়েছে ছোট্ট একটা কালো টিপ, পরনে কলেজের ড্রেস, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। তার শরীর থেকে আলাদা একটা শুভ্র ঘ্রাণ নাকে এসে ঠেকেছে সালমানের। সালমান অবাক হয়ে দেখে যাচ্ছে যেন অচিনপুরের কোনো রাজকন্যা। কি সুন্দর তার আঁখি পল্লব, কি সুন্দর তার চাহনি। ক্ষণিকের জন্য যেন সে অপমান আর ব্যথা ভুলে যায়। তাকে নিশ্চুপ দেখে মেয়েটি বলে, ইস, আপনার হাত থেকে তো প্রচুর রক্তপাত হচ্ছে। মেয়েটির কণ্ঠ শুনে হুঁশ ফিরে সালমানের। কি মিষ্টি তার কণ্ঠ। মেয়েটি আবারও বলে, দেখি দেখি রক্ত বেরোচ্ছে কত, আল্লাহ। বলেই সে সালমানের হাত টেনে ধরে। সালমান শিহরিত হয়। জীবনের প্রথম কোনো অজানা মেয়ে তার হাত ধরেছে। মেয়েটি নিজের ওড়না ছিঁড়ে সালমানের হাতে বেঁধে দেয়। তার চোখে যেন সালমানের জন্য ব্যথার আভাস দেখতে পাচ্ছে সালমান। মেয়েটা পরম যত্নে হাত বেঁধে দিয়ে সালমানের চোখের দিকে আহত চোখে তাকায়। সালমানের বুকের বাঁ পাশে যেন চিনচিনে ব্যথা অনুভব করে। ওই ঘন আঁখি জোড়ায় যেন সালমানের জন্য সমবেদনা দেখতে পায় সে। ডাগর ডাগর চোখ জোড়ায় প্রেমে পড়ে যায় সালমান। কিন্তু যখনই হুঁশ ফিরে সে চারপাশে তাকায়, তারা দাঁড়িয়ে আছে বাজারের এক প্রান্তে। এখানে অবশ্য মানুষের আনাগোনা কম, কিন্তু তবুও তো আশেপাশে কেউ থাকতে পারে। সালমান নির্দিষ্ট দূরত্ব নিয়ে দাঁড়িয়ে পড়ে। মেয়েটি এবার নিচ থেকেই বলে, আমি হাবিবা, কলেজে নতুন ভর্তি হয়েছি। আর আপনি? সালমান যেন হাবিবার কণ্ঠে মাতোয়ারা, সে কি প্রত্যুত্তর করবে ভুলেই গেছে। মেয়েটি আবারও বলে, আপনার সাথে ভাইয়া এটা ঠিক করেনি। ভাইয়ার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মেয়েটির কথায় সালমান ভ্রু কুঁচকে তাকায়। মেয়েটি হয়তো তার মনের ভাষা বুঝে ফেলে, তাই সে নিজে নিজেই বলে, হানিফ ভাইয়া আমার মেজো চাচার ছেলে, আমরা চাচাতো ভাই বোন। আমার বাবার নাম আকন্দ শেখ, হয়তো আপনি চিনে থাকবেন। উনি এই গ্রামের মাতব্বর। মেয়েটি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, এই তো চিনেছেন। সালমান একটা দীর্ঘশ্বাস ফেলে। হাবিবা তাহলে মাতব্বরের মেয়ে? এতক্ষণ ছেঁড়া কাঁথায় ঘুমিয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিলাম তাহলে। নিজের মনে মনে কথাটি বলে সালমান। হাবিবা বলে, আপনার নামটা তো বললেন না। সালমান ধীর কণ্ঠে বলে, ছোট লোক। তারপর মুখ ঘুরিয়ে গ্রামের দিকে হাঁটা ধরে। হাবিবা অবাক চোখে তাকিয়ে থাকে সালমানের যাওয়ার পানে। সে ভাবে, ছোট লোক, এটা আবার কেমন নাম? অন্যদিকে নিশির লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। হাবিলদার হাবিবুর রহমান বড় স্যারের সামনে দাঁড়িয়ে আছেন নত মস্তকে। বড় স্যার চেয়ারে বসে গোগ্রাসের সিঙ্গারা আর পুরি গিলছেন। হাবিবুর রহমান বলেন, স্যার, মেয়ের লাশটা। হাবিবুর, তোমার কি বুদ্ধিশুদ্ধি বেঁচে দিয়েছ? খাওয়ার সময় এসব লাশ ফুস নিয়ে কথা কও কেন? হাবিবুর বলেন, স্যার, অনেকক্ষণ হয়ে গেছে, আপনি অনুমতি দিলে পোস্টমর্টেমে পাঠিয়ে দিতাম। লাশটি থেকে পচা দুর্গন্ধ আসছে। ছ্যাঃ, আর খাওয়াই হলো না আমার। লাশটা কি আর কিছুক্ষণ এখানে রাখা যাবে না? আমার খাওয়ার সময় আপনি এরকম করেন, আমার খাওয়া আপনার সহ্য হয় না। হাবিবুর কিছুই বলেন না, একটা দীর্ঘশ্বাস ছাড়েন কেবল। বড় অফিসার চেয়ার ছেড়ে উঠে বলেন, চলুন দেখি কি হয়েছে। হাবিলদার হাবিবুর বড় স্যারকে নিয়ে যান। ওই তো স্ট্রেচারের উপরে পড়ে আছে নিশির দেহখানি। বড় স্যার নাকে রুমাল চেপে রেখেছেন। খানিক পরখ করে তিনি বলেন, পোস্টমর্টেম করে কি করবে? ওই একই গেচ্ছা, হুদাহুদি এসব করে লাভ নেই। এর চেয়ে লাশটা বাড়ি পাঠিয়ে দিন, তারা দাফন কাফন করুক গিয়ে। কিন্তু স্যার। হাবিবুর রহমান, আপনি আর একটা কথা বলবেন না। যান তো, লাশ বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন, যান। হাবিবুর রহমান লাশ বাড়ি পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে থাকেন। তিনি ভাবতে থাকেন সেই দিনের কথা। একমাত্র মেয়ে আফসানা স্কুলে গিয়েছিল সেদিন। মেয়েটা ঘুম থেকে উঠেই পেটে ব্যথার বায়না ধরে। সে নাকি স্কুলে যাবে না, তার পেট ব্যথা। হাবিবুর রহমান মেয়েকে শাসন করে স্কুলে পাঠান। গরিবের মেয়ে লেখাপড়া না করলে কি কেউ দাম দিবে? জীবনের তাগিদে হলেও মেয়েকে পড়িয়ে তিনি মানুষের মতো মানুষ করতে চান। সেদিন মেয়েটা না করেও স্কুলে যেতে বাধ্য হয়, কারণ হাবিবুর রহমান স্কুল ফাঁকি দিতে দেননি মেয়েকে। কিন্তু সেই যে মেয়েটা গেল, পরদিন সে লাশ হয়ে ফিরল। মেয়ে স্কুল থেকে না ফেরায় অনেক খুঁজেছেন মেয়েকে। পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছেন, কিন্তু কোথাও পাননি। পরদিন মেয়ের ক্ষতবিক্ষত লাশ বড় জমিনের কাকতারুয়া নিচে পাওয়া গেছে। ওই দিন হাবিবুর রহমান একমাত্র মেয়েকে হারিয়ে পাগলপাড়া। তিনি চিৎকার করতে করতে বলছিলেন, আফসানা, মা গো, তুই ফিরে আয় মা, তোর স্কুলে যাইতে হইব না মা, তুই ফিরে আয়। ও মা গো, তুই এমন করে চিরতরে হারাইবি জানলে তোরে আমি স্কুলে পাঠাইতাম না গো মা, তুই ফিরে আয় মা, আফসানা মা। অপঘাতে মৃত্যুর কারণে থানায় মেয়ের লাশ নিয়ে যাওয়া হয়,
কিন্তু ওই দিনও বড় স্যার হেলাফেলা করেছে, পোস্টমর্টেম করতে দেয় নাই। হাবিবুর রহমান একজন হাবিলদার, উনি বড় স্যারের কথার অমান্য করতে পারেন না। ওই দিন প্রতিবাদ করেছিলেন, কিন্তু এর পরিণাম ভুগতে হয়েছিল তাকে। তার 6 মাসের বেতন বড় স্যার তাকে পেতে দেননি। হাবিবুর রহমান গরিব মানুষ, আয়ের অল্প কটা টাকা দিয়েই তার সংসার চলে। বড়বাবুর এমন নিষ্ঠুরতার কারণে বিছানায় মৃত্যু পথযাত্রী মাকে চিকিৎসা করাতে পারেননি। মেয়ের মৃত্যুর 2 মাসের মাথায় নিজের মাকেও হারিয়েছেন তিনি। এমনকি মায়ের লাশের কাফনের টাকাটাও চাঁদা তুলে গ্রামবাসী উঠিয়ে দিয়েছে। হাবিবুর রহমান চিন্তা থেকে বেরিয়ে এসে নিজে নিজেই বলেন, এই পৃথিবীতে কত রকমের মানুষ দেখাইল আল্লাহ, কত নিষ্ঠুর পাষাণ দেখছি, তবে বড়বাবুর মতো এমন অমানুষ আর একটাও দেখি নাই। তারপর নিশির লাশের দিকে তাকিয়ে আপন মনেই তিনি বলেন, কিছু করতে পারলাম না রে মা, আমি এক অভাগা পিতা। নিজের মেয়ের বেলায়ও ইনসাফ পাই নাই, তোর বেলায়ও ইনসাফ পাওয়ার সুযোগ করে দিতে পারলাম না। কি করব বল, এই দুনিয়ায় জোর যার মুল্লুক তার। রুকু উঠোন ঝাড়ু দিচ্ছিল। নিশির লাশ বাড়ি পাঠিয়ে দিয়েছে সে কখন। মা বলেছে উঠোন ঝাড় দিতে, কারণ তাদের উঠোনে মাতব্বর আকন্দ শেখ আর গ্রামের মুরব্বীরা বসে নিশির সিন্নি সালাতের আলোচনা করবেন। রুকু ভেবে পায় না, এখনও লাশ দাফন হয়নি, তার আগেই তারা সিন্নি নিয়ে পড়ে আছে। আসলে গ্রামের মানুষগুলো কুসংস্কারাচ্ছন্নই রয়ে গেল। রুকু নিশির কথা ভেবে চোখের পানি ফেলছে আর উঠোন ছাড় দিচ্ছে। হঠাৎ কারো আগমনের আভাস পেয়ে সোজা হয়ে দাঁড়ায়। এ কি, ভাইয়া এত তাড়াতাড়ি চলে এলো? কিরে ভাইয়া, তুই এত সকাল সকাল ফিরলি যে? আহ, কি হয়েছে ভাইয়া তোর হাতে? রক্ত কিসের? হাত কাটলি কিভাবে? কি হয়েছে ভাইয়া? রুকুর লাগাতার প্রশ্নে সালমান একটা জবাবই দেয়, ও কিছু না, রাস্তায় পড়ে গিয়েছিলাম, ছিলে গেছে। রুকু আশ্বস্ত হয় না। যে গ্রামে এখনো পাকা রাস্তা হয়নি, সে গ্রামের মাটির রাস্তায় পড়ে হাত ছিলে গেছে। সে ঝাড়ু ফেলে ছুটে যায়, ভাইয়ের হাতে ধরে দেখতে থাকে কতটুকু কেটেছে। ইস ভাইয়া, এভাবে কাটলো কেমনে? ইস, কতটা কেটে গেছে। সালমান বাম হাত দিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কিছু হয়নি রুকু, তুই চিন্তা করিস না। চিন্তা করব না? দেখেছিস কতখানি কেটে গেছে। বলেই রুকু চোখের পানি ছেড়ে দেয়। ভাইয়ের সামান্যতম কষ্টও যেন রুকুর কলিজা ফানা ফানা করে দেয়। সে ভাইয়ের কষ্ট কিভাবে সহ্য করবে? হাত কেটেছে ভাইয়া, কতটাই না ব্যথা পেয়েছে। ভাবতেই রুকুর চোখ দিয়ে উপচে পানি পড়ছে। সালমানকে এমন সময় উঠানে দেখে খেকিয়ে ওঠেন হাশেম মহাজন। হাশেম পাশের বাড়িতে ছিলেন, ওখান থেকে বাড়ি ফিরছিলেন। তিনি এসেই দেখেন উঠোনে রুকসানা আর সালমান দাঁড়িয়ে আছে। তিনি গর্জে উঠে বলেন, নবাবের পুতে বাড়ি ফিরছেন, ওনারে বরণ করে লও মা। রুকু বাবার উপস্থিতি বুঝে কাচুমাচু করে ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকে। হাশেম মহাজন তেলে বেগুনে জ্বলে উঠে বলেন, খারাইয়া কি দাহস, ঘরে যা সেমরি, কিছুক্ষণের মধ্যে মাত বরাইবে না এনে, যা ঘরে যা। রুকু নিঃশব্দে ঘরের ভেতর চলে যায়। বাবাকে যেমন ভালোবাসে তেমন সমীহ করে। বুড়ো বাবা সারাদিন খাটুনি করে তার মেজাজ তীক্ষ্ণ হয়ে যায়। রুকু বেশ ভালোই বোঝে, কিন্তু ভাইয়াকে যখন বাবা এমন করে তখন বাবাকে যেন তার অসহ্য লাগে। মনে হয় ইনি তাদের সৎ বাবা। সালমানকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হাশেম মহাজন বলেন, কিলো নবাবের পুত, তোমার কি নিমন্ত্রণ চিঠি পাঠান লাগবো? সালমান স্তম্ভিত ফিরে পেয়ে মাথা নিচু করে ঘরের ভেতরে চলে যায়। সালমান ঘরের ভেতরে চলে যেতেই হাশেম মহাজন ও তার ঘরে চলে যান। এদিকে নিশিদের উঠোনে কালো মশারি টানিয়ে লাশ ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। বাদ আসর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। লাশ ধোয়ানোর কয়েকজন মহিলা তোড়জোড় করছেন দ্রুত লাশের গোসল দেওয়ার সুযোগ করে দিতে। এই গ্রামে প্রচলিত আরেকটা কুসংস্কার হলো, অপঘাতে মৃত মানুষের লাশ ঘরের ভেতরে রাখে না, এতে নাকি লাশের আত্মা অতৃপ্ত হয়ে ফিরে আসে। যদিও এসব কুসংস্কারের কোনো ভিত্তি নেই, তবুও অজপাড়া গায়ের এমন অনেক কুসংস্কারই আছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। নিশির লাশ উঠোনের এক পাশে রাখা ছিল, সেখান থেকে ধরাধরি করে কালো মশারির ভেতরে নিয়ে আসা হয়। এখন নিশির লাশ গোসল দেওয়া হবে। 4-5 জন মহিলা মশারির ভেতরে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মশারি টেনে দেন। লাশ ধোয়ার সময় বয়স্ক মহিলা লক্ষ্য করেন নিশির শরীরের বিভিন্ন জায়গায় মায়ের চিহ্ন, যা কালো শিটে পড়ে গেছে। মহিলাগণ লাশ ধোয়াচ্ছেন আর বিড়বিড় করে কথা বলছেন। হরে জয়তুন, দেখ দেখ কি অত্যাচার ডাইনা করছে ওই কাকতারুয়া। আহারে, মাইয়াডারে এমন কষ্ট দিয়া মারছে। জয়তুন হাতের আঙুল দিয়ে মুখ চেপে বলে, চুপ চুপ, কি কস তুই? পাগল হইলিনি? মরা লাশ সামনে তুইও অলক্ষণের নাম মুখে লস্কিল্লাই। কোনো অঘটন না ঘটে আবার, চুপ করে থাক। আরেকজন মহিলা কথায় ফোরন কেটে বলে, কার এমন অলক্ষণের নজর পড়ছে আমগো গ্রামে? আর কত মানুষ যে খাইব। দৃশ্য চলে আসে মাতব্বর বাড়ির ভেতরে।
হাবিবা হেলে দুলে বাড়ি ফিরছে কলেজ থেকে। মাতব্বর আকন্দ শেখ বাড়ি থেকে বের হচ্ছিলেন শিবির মিয়ার বাড়ির উদ্দেশ্যে। শিবির মিয়ার একমাত্র মাইয়া মইরা গেছে, তার জানাজার জন্য তিনি বাইর হইছেন। মেয়েকে এমন ভর দুপুরে বাড়ি ফিরতে দেখে আকন্দ শেখ বলেন, কে গো আম্মাজান, এই সময় যে বাড়ি ফিরলামা, কলেজ কি ছুটি হয়ে গেছে? হাবিবা হঠাৎ বাবার কথায় চমকে ওঠে। সে আনমনে কলেজের সে ছেলেটির কথা ভাবতে ভাবতেই বাড়ি ফিরছিল। বাবার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, হয়েছে কি বাবা, আমার শরীরটা ভালো লাগতেছিল না তো, তাই ফিরে আসছি। কি কসমা, দেখি দেখি তাপ তো উঠল কিনা বলে এগিয়ে আসে আকন্দ শেখ। মেয়ের কপালে গালে হাত দিয়ে গরম কিনা চেক করেন। হাবিবা বাবার হাত ধরে বলে, বাবা জ্বর ওঠে নাই, আপনি চিন্তা করেন না, এমনিতেই শরীর দুর্বল লাগতেছিল, তাই বাড়ি চলে আসছি। আচ্ছা মা, ভালো করছ, কিন্তু তুই একলা পায়ে হাইটটা কেন ফিরছস? হানিফ কই, হে তোরে নিয়ে আইল না কেন? আরে আমার মাইয়াটা হাইটটা আইসে এত দূর, আজ হানিফ আসুক বাড়িত, তার খবর লইয়াম। আকন্দ শেখের মুখে রাগ স্পষ্ট। হাবিবা ভয়ে ঠক গিলে বলে, আরে না না বাবা, ভাইয়ার তো আজ অ্যাডমিট দিবে, তাই সে কলেজেই আছে, আর আমি তাকে বলিনি। তুমি তো জানো পায়ে হেঁটে আসা আমার ভালো লাগে। আকন্দ শেখ আর কিছু বলেন না। তার গৃহচারী মোখলেস মিয়া বলে, সাহেব দেরি হয়ে যাইতেছে। আকন্দ শেখ মেয়েকে ভেতরে যেতে বলে হনহনিয়ে গাড়িতে উঠে বসেন। হাবিবা ঘরের ভেতরে ঢুকতেই মা ময়নামতি বলেন, কি লো মাইয়া, এই ভর দুপুরে বাড়িতে আইলি? কলেজে ক্লাস ছিল না মা, এজন্য এসে বসছি। হাবিবা আর অসুখের বাহানা করে না, নয়তো তার মা বাড়ি মাথায় উঠাবে। একমাত্র মেয়ে হাবিবা, বাবা মায়ের চোখের মণি। ময়নামতি বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে হাত মুখ ধুয়ে আয়, ভাত বাড়তাছি। আচ্ছা মা বলে হাবিবা তার ঘরে ঢুকে যায়। কাঁধের ব্যাগ টেবিলে রেখে হাত পা ছড়িয়ে বিছানায় বসে হাবিবা। এই গ্রামের প্রায় ঘরবাড়ি মাটির আর ছনের হলেও হাবিবারা ধনী পরিবার, তাই তাদের পুরো বাড়ি উঠোন পাকা করা, আর বেটনের ঘর আছে পাকা করা ঘর। হাবিবা যে ঘরে থাকে সেই ঘর পাকার তৈরি, আর ছাদ টিনের, নিচে ফোর সিলিং করা। হাবিবার কক্ষটিতে হাতের তৈরি বিভিন্ন কারুকার্য আর জিনিসে সাজানো, আরও আছে রকমারি ট্র্যাডিশনাল ফার্নিচার। হাবিবা বিছানার বসে পা দুলাচ্ছে। তার মস্তিষ্ক জুড়ে কেবল সেই শান্তশিষ্ট ছেলেটির বসবাস। চোখের মধ্যে যেন সেই অবুঝ মায়াবী চোখের ছেলেটির চেহারা লেপটে রয়েছে। হাবিবা ডুব দেয় কল্পনায়। ক্লাস শেষে মাঠে দাঁড়িয়ে বান্ধবী কবিতার সাথে গল্প করছিল সে। তখনই বড় ভবনটার নিচে শোরগোল শুনে ছুটে আসে তারা। এসে দেখে একটা ছেলেকে হানিফ আর তার সহপাঠী কয়েকজন মিলে হেনস্থা করছে। মাঠে যত শিক্ষার্থী ছিল সবাই মজা নিচ্ছে, আর অনেকে ফটো নিচ্ছে। কবিতাও সবার সাথে তাল মিলিয়ে হাসছে। আপাত দৃষ্টিতে হাসির কথা তারও ছিল, কিন্তু হাবিবার কেন যেন হাসি পায় না। তার বুকে কেমন আনচান করে ওঠে ছেলেটির জন্য। ছেলেটি যখন অপমান সহ্য করতে না পেরে দৌড়ে কলেজের বাইরে বেরিয়ে যায়, হাবিবাও তার পিছু নেয়। ছেলেটার জন্য তার ভীষণ মায়া হয়। এরপর যখন ছেলেটার কাছে যায়, তখন খুব কাছ থেকে ওর মায়াবী চোখ জোড়ার দর্শন পায় হাবিবা। কি গভীর সে চোখ জোড়া, যেন কত দুঃখ ব্যথা যন্ত্রণা লুকিয়ে দিব্যি হেসে খেলে থাকে সে। কত শত অনুযোগ অভিযোগ যেন জমিয়ে রেখেছ কার জন্য। হাবিবা বেশিক্ষণ তাকাতে পারে না, তার বুক ভেঙে কান্না আসে। বুকে তোলপাড় শুরু হয়। ছেলেটির হাত গড়িয়ে রক্ত পড়ছিল, কিন্তু হাবিবার যেন হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। নিজের ওড়না ছিঁড়ে ছেলেটির হাত বেঁধে দেয়। নিজের পরিচয় দিয়ে তার পরিচয় জানতে চায়, কিন্তু কি অদ্ভুত ছেলেটি। নাম জিজ্ঞেস করায় উত্তর দিল ছোট লোক। হাবিবা ভেবে পায় না, ছোট লোক আবার কারো নাম হয় নাকি। পুরো রাস্তা সে এসব ভেবেই এসেছে। অনেক ভেবে সে যুক্তি দাঁড় করায় ছেলেটা নিশ্চয়ই কথার ভাঁজে গভীর কোনো আক্ষেপ লুকিয়ে রেখেছিল। ইস, আমি কেন বুঝলাম না, কেন ছেলেটিকে বলতে পারলাম না? সবচেয়ে ধনী ব্যক্তি বা বড়লোক তো সেই, যার হৃদয়ে মহান রবের প্রতি আছে আনুগত্য। সেই তো পৃথিবীর সবচেয়ে দৌলতবান ব্যক্তি, যার মাথার উপরে আছে আরশের অধিপতির রহমতের ছায়া। কেন তাকে বোঝাতে পারলাম না জাত ভেদাভেদকে আমি কট্টরভাবে ঘৃণা করি। আমার কাছে ছোটলোক বলে কোনো শব্দের স্থান নেই। আমরা সবাই মানুষ, এটাই সবচেয়ে বড় পরিচয়। হাবিবার ভাবনার মধ্যে ময়নামতি ডেকে ওঠেন, কই রে মা, তাড়াতাড়ি আয়, ভাত খাবি। হাবিবা ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলে, আসছি মা। কেটে গেছে প্রহর, এখন সন্ধ্যা হয়। হাশেম মহাজনের উঠোনে বৈঠক বসেছে। উপস্থিত গ্রামের সব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন। নিশির পিতা শিবির মিয়া ও মহাজন হাশেম এবং গ্রামের অনেক ব্যক্তি। হাশেম মহাজন গিন্নিকে বলে এসেছেন চা নাস্তার ব্যবস্থা করতে। রুকু চা করেছে, সাথে সন্দেশ বানিয়েছিল, সেগুলো ভেজে ভেজে দিচ্ছেন। ট্রেতে সন্দেশ আর চা তুলে সে ফিসফিস করে ডাকে, ভাইয়া চা নিয়ে যায়। বাইরে
দাঁড়িয়েছিল সালমান। বোনের ফিসফিসানি শুনে সে রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে চায়ের ট্রে হাতে সালমান উঠোনে বৈঠকের মধ্যে সবাইকে চা বিলিয়ে দিয়ে আবারও একপাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চায়ের কাপে চুমুক দিয়ে মাতব্বর আকন্দ শেখ ভরাট গলায় বলেন, আজ আমগো দুঃখের দিন, আমগোর গ্রামে শোকের ছায়া বিরাজ করতেছে। ভাই সব, আপনারা সবাই জানেন আমাদের গ্রামের এই ভয়ঙ্কর কাকতারুয়ার কবলে পইরা অনেকগুলা বাচ্চা ভাই বোন আমরা হারাইছি। সবাই সমস্বরে হ হ করে ওঠে। মুখলেস মিয়া হাত দিয়ে সবাইকে থামতে ইশারা করেন। আকন্দ শেখ চায়ের লম্বা একটা চুমুক দিয়ে আবারও বলা শুরু করেন, আমাদের গ্রামে এই ঘটনাগুলো চলমান হওয়ার পরে আমরা গ্রাম পাহারার ব্যবস্থা করছিলাম, কিন্তু বিশেষ কোনো উপকার হয় নাই, বরং পাহারাদারদের মধ্যেই অনেকে মারা পড়ছে কাকতারুয়ার হাতে। সবাই যে বলে সম্মতি প্রদান করে। আকন্দ শেখ বলেন, আমি অনেক কবিরাজ তান্ত্রিক ওঝা আনছি এই আত্মাটারে বশকরণের লেখা, তা আপনারা সবাই দেখছেন, কিন্তু কোনো কাজের কাজ হয় নাই। হ হ বলে ওঠে সবাই। আকন্দ শেখ বলেন, কিন্তু এইবার আমি চিন্তা করছি পাহারাও বসামু আবার তান্ত্রিকও আনমু। তয় এইবারের তান্ত্রিক যেই সে তান্ত্রিক না, বিরাট বড় তান্ত্রিকিনী, সুদূর ইন্ডিয়া থেকে আসবেন। ভিড়ের মধ্যে থেকে একজন বলে ওঠে, বড় সাপ, তাইলে দেরি করেন না, হে তান্ত্রিকটা খবর দেন জলদি, আমরা আর কত সন্তান হারামো কন। আরে দুলাল মিয়া এত সোজা তো না, উনি ইন্ডিয়া থাকেন, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, তয় কিছু সময় লাগবো। তার আগে পাহারা দেয়া লাগবে গ্রামে, যাতে আর কোনো মায়ের কুল খালি না হয়। পাহারার কথা শুনতেই সবার মুখ বন্ধ হয়ে যায়। সবাই আতঙ্কে পড়ে যায়, কার নাম লিস্টে ওঠে। কেউ কথা বলছে না। সবাইকে চুপ দেখে মাতব্বর বলেন, তাইলে এই কথাই রইল, তান্ত্রিক আউনের আগ অব্দি গ্রাম পাহারা দিবা, এক একদিন এক এক দল। এবার নাম দাও, কে কে যাইবা পাহারায়। সবাই চুপ, কারো মুখে রা শব্দটি নেই। পুরো উঠোন জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। হঠাৎ ভিড়ের পেছন থেকে এক হাত উপরে ওঠে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। সামনে থেকে ভিড় সরে গেলে আমরা দেখতে পাই সালমান হাত উঠিয়েছে। হাশেম মহাজনের চোখ বড় বড় হয়ে যায়। রাগে তিনি গজগজ করছেন। তিনি মাতব্বরের সামনে কিছু বলতেও পারছেন না ছেলেকে। আকন্দ শেখ জিজ্ঞেস করলেন, তুমি কার পোলা বাবা? সালমান তার পিতার দিকে তাকায়। হাশেম মহাজন মিনমিনিয়ে বলেন, বড় সাহেব, আমার পোলা সালমান, ও পারবে না পাহারা দিতে, ওর বয়স কম সাহেব। সালমান পিতার কথার মাঝে বলে ওঠে, আমি পারবো বাবা, আমি পাহারা দিতে চাই, আমি চাই না আর কোনো মা সন্তান হারা হোক। হাশেম মহাজন চোখ দিয়ে যেন ভস্য করে দিবেন ছেলেকে। রাগে তার শরীর থরথর করে কাঁপছে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারছেন না। মাতব্বর আকন্দ শেখ বাহাবা দিয়ে বলেন, সাব্বাস, এই না বাঘের বাচ্চা, এই হানের সব কটার কলজা মুরগির কলজার মতো সুডো, একমাত্র তোমারই দেখলাম ভিন্ন। সালমান আর চোখে বাবার দিকে তাকায়। হাশেম গজগজ করছেন যেন এক্ষুনি গিলে খাবেন তাকে। সালমান চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। আকন্দ শেখ গলা খাকারি দিয়ে বলে, আর কে নাম লেখাইবা? কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসে না। যে দুই তিনটা পোলাপান হাত উঠাবে, তারাও নিজ পিতার রাগত্ব চাহনিকে উপেক্ষা করে হাত উঠাতে পারছে না। আকন্দ শেখ বলেন, ঠিক আছে, স্বেচ্ছা যখন হাত উঠাইবা না, তখন আমরা লিস্ট করতেছি। জাগো নাম দিমু, তারা পাহারা দিতে হইব, নাইলে খবর আছে। মাতব্বর আকন্দ শেখ ভারী বদমেজাজি। তাকে যেমন পুরো গ্রামবাসী সমীহ করে চলে, ঠিক তেমনই ভয় পায়। আকন্দ শেখ ইশারা করতে মুখলেস নাম ডাকতে শুরু করে, রহিম, জব্বার, কাশেম, ইরফান। এইভাবে 15 থেকে 20 জনের নাম ডাকা হয়। প্রতিদিন 2 দল করে গ্রাম পাহারা দিবে রাতে, 5 থেকে 6 জনের এক এক দল। সব আলোচনা শেষে মাতব্বর সাহেব সভা সমাপ্ত করে উঠে যান। গ্রামের মানুষজনও যার যার বাড়িতে চলে যায়। ঠিক হয় আজ রাত থেকে পাহারা বসবে। কে কে পাহারায় কোন দল যাবে সব ঠিকঠাক করে নিয়েছে সবাই। সবাই চলে যেতে মহাজনের উঠোনে পিনপত্র নীরবতা বিরাজ করছে। উঠোনের একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে সালমান, অন্য পাশে রাগী চোখে তার দিকে তাকিয়ে আছেন হাশেম মহাজন। হাশেম মহাজন খেকিয়ে উঠে বলেন, নবাবের পুত, তোরা কেডাই কইছে নাম লেখাইতে? তুই আমার ঘরে অলুককে ডেকে আনতে চাস? হাশেমের খেকানো গলা শুনে ফুলওয়ারা বেগম এবং রুকু রান্নাঘর থেকে বেরিয়ে আসে হন্তদন্ত হয়ে। ফুলওয়ারা এসে বলেন, কি হয়েছে, আপনি এমনি চেঁচান কে? আমার বাপের বিয়া লাগছে, এল্লাই চেঁচাই। কি কন, এমনি তেরা তেরা কথা কন কিল্লাই? কি হয়েছে কইবেন না? কি কইব তোমারে? আমি কিছু কইলেই তো পোলার পক্ষ নিবা। আরে কইবেন তো কি করছে আমার সওয়ালটা? হলো ফুলওয়ারা, চাচাই কি আর শখে? তোমার পোলা আমার ঘরে অলক্ষী ডেকে আনতেছে। মানে কি এখন এইসব? তোমার পোলা পাহারা দিব গ্রামে, হে পাহারাদার হইছে, নাম লিখাইছে খাতায়। তুমি ভালো করে জানো যারাই পাহারা দিছে তাগো লগে কি হয়েছে। এমনকি তাগো পরিবারও বাঁচতে পারে নাই, অলক্ষী নামছে তাগো ঘরে। ফুলওয়ারা বেগম চোখ বড় বড় করে তাকিয়ে আছেন স্বামীর দিকে। হাশেম মহাজন আবারও বলেন, আমার চিন্তা তারে নিয়ে না, হ্যাঁ মরলে মরুক, তয় আমার ঘরে যাতে অলক্ষী না লাগে কইয়ে দিলাম।
তুমি তোমার পোলারে বুঝাও বলেই হাশেম হনহনিয়ে ঘরে চলে যান। সালমান এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুকু ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ফুলওয়ারা বেগম কড়া গলায় বললেন, সালমান, তুই কোথাও যাবি না, এইসব পাহারা তো দেওয়ান লাগবো না। সালমান করুণ চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, কিন্তু মা, যে পরিস্থিতি আমাদের গ্রামে, সবাই যদি হাত গুটায় বসে থাকি তাহলে কি সমাধান হইব? এসব আমি কিছু জানি না, তুই যাবি না, এটাই আমার শেষ কথা। সালমান কঠিন গলায় বলে, আমি যাবো মা। জীবনের প্রথম সে মায়ের সাথে এমন কঠিন গলায় কথা বলল। ফুলওয়ারা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, যাইবি মানে? তুই কি আমার ঘরে অলুক কেটে কানবার চাস? আমার ঘরে জোয়ান মাইয়া আছে, যদি ওই কাকতারুয়ার বদনজর আমার মাইয়ার উপরে পড়ে, খবরদার কইলাম। সালমান, তুই যাবি না। মা, তুমি শুধু রুকুর কথা ভাবছ, কিন্তু গ্রামের যত মেয়ে আছে ওরাও তো কোনো না কোনো মায়ের সন্তান। ওরাও তো আমার বোনের মতো। আজ নিশি মারা গেল, সেও তো আমার রুকুর বয়সী। আজ নিশির জায়গায় যদি রুকু থাকতো তাহলেও কি ঠাস করে একটা শব্দ হয়। ফুলওয়ারা বেগম রাগে থরথর করে কাঁপছেন। সালমান গালে হাত দিয়ে অশ্রুসিক্ত লোচনে মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। রুকুও বড় বড় চোখে মায়ের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এর আগে কখনো মা তার গায়ে হাত তুলেননি, আজ তিনি তাকে থাপ্পড় মারলেন। ফুলওয়ারা বেগম রাগত স্বরে বললেন, তোরা জন্ম দিয়েই আমি পাপ করছি, খবরদার আমার নিষ্পাপ মাইয়ার নাম তোর এই অভিশপ্ত জবানে উচ্চারণ করবি না। তুই মইরা যা, কিন্তু আমার মাইয়ার কিছু হইলে তোরা আমি শেষ করবাম কইলাম। হে আল্লাহ, এমন অপয়া সন্তান আমার দান করছো, এর তুমি উঠায় নাও, আমার যন্ত্রণা থেকে মুক্তি দাও। বলেই গটগট পায়ে তিনি ঘরে চলে যান। আকস্মিক ঘটনায় রুকু এবং সালমান দুজনেই স্থির। সালমানের চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। মা এত বড় কথা বলতে পারল? বাবার দেওয়া কষ্ট সে এতদিন সহ্য করেও বেঁচেছিল, কিন্তু মায়ের এমন ব্যবহার সে কি করে সহ্য করবে? যে মা তাকে গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছে, সেই মাই আজ তার মৃত্যু কামনা করছে। সালমানকে এমন অবস্থায় দেখে রুকুও কান্না করছে। সে ভাইয়ের কাঁধে হাত চেখে বলে, ভাইয়া, মা কথাটা মন থেকে বলেনি, মুখ ফসকে বেরিয়ে গেছে, তুই কাঁদিস না, তোর কান্না যে তোর বোন সহ্য করতে পারে না ভাইয়া। সালমান আর কোনো কথা বলতে পারে না, তার ভেতর ছিঁড়ে যাচ্ছে। রুকু, তুই ঘরে যা বলেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। পেছনে রুকু কান্না করে যাচ্ছে আর ডাকছে, ভাইয়া যাস না, দাঁড়া। কিন্তু সালমানের কান অব্দি সেই শব্দ আর পৌঁছায় না। সে বাড়ির ত্রিসীমানা পেরিয়ে গেছে ততক্ষণে। রাত 2:30। সালমান আর বাড়ি ফিরেনি। সে যোগ দিয়েছে পাহারাদার এক দলের সাথে। সেখানে তারা 6 জন, সালমান, সবুর, জব্বার, আনিস, কবির, সাব্বির। সাব্বির হলো সালমানের চাচাতো ভাই। তারা হাতে লাঠি নিয়ে গ্রামে টহল দিচ্ছে এক মাথায়, আর অন্য আরেকটা দল পাহারা দিচ্ছে গ্রামের আরেক মাথায়। গ্রামে রাত 2:30 মানে ঘুমন্ত কবরস্থানের মতো। সবাই হাঁটছে, মাঝে মধ্যে সাবধান হুঁশিয়ার বলে হাঁক পাচ্ছে। এভাবে কেটে গেছে আরও ঘণ্টাখানেক। তারা বাঁশঝাড় পেরোচ্ছিল, হঠাৎ সবুর লক্ষ্য করে তাদের মধ্য থেকে সাব্বির গায়েব। সবুর বলে, এই খাড়া খাড়া, সাব্বির গেল কই? সাব্বির কই গেল বলতেই সবার মনে আতঙ্ক ঢুকে গেল। সাব্বির তো তাদের সাথেই আসছিল। এই ঘন বাঁশঝাড়ের মধ্যে কিছুই ঠাহর করা যাচ্ছে না। আনিস ভয়ে ভয়ে বলে, এই রে, কাকতারুয়া ভূতে তার খেয়াল শুরু করে দিছে। কোন কুক্ষণে যে আইসে পাহারা দিতে। আল্লাহ, আমগো তুমি উদ্ধার করো। কবির বলে, চুপ থাকবে না, সে বাঁশঝাড়ে কোথাও থাকতে পারে, চলো হক করলে ওরে খুঁজি। সালমানও সায় দিয়ে বলে, এইভাবে বসে থাকলে কি হইবে? আসছে পাহারা দিতে, এমন ভয় পেলে চলবে না, আসো আমরা খুঁজে দেখি। সবাই বাঁশঝাড়ের ভেতরে ঢুকে পড়ে, সাব্বিরকে খুঁজতে শুরু করে। ঘন বাঁশঝাড়ে পা ফেলার জায়গা নেই। সবাই হাতের হারিকেন দিয়ে খুঁজে চলেছে সাব্বিরকে। হঠাৎ চিৎকার দিয়ে ওঠে জব্বার, ওরে মারে, এটা কি রে? জব্বারের চিৎকার শুনে সবাই তার দিকে তাকায়। জব্বার বলে, ওরে আল্লাহ, এই কাকতারুয়া এইখানে এসে পড়ছে। সবাই তার দৃষ্টি অনুসরণ করে বাঁশঝাড়ের একপাশে তাকায়। দূর থেকে আবছা আলো দেখতে পায় কাকতারুয়াটি দাঁড়িয়ে আছে। এবার আনিস, কবির এবং সবুর একসাথে চিৎকার করে বলে, ওই পলাও পলাও, বাঁচতে হইলে পলাও রে। হারিকেন ফেলে জব্বার সহ সবাই দৌড় দেয়, কিন্তু সালমান ঠায় দাঁড়িয়ে রয়। তার দৃষ্টি কঠিন। সে মুখোমুখি দাঁড়িয়ে আছে কাকতারুয়ার। কাকতারুয়াটি তার দিকে এগিয়ে আসছে। সালমানও তার দিকে এগিয়ে যাচ্ছে। হারিকেনে কেরোসিন ফুরিয়ে যাওয়ায় আলো নিভু নিভু করছে। সে অস্পষ্ট আলোয় দেখতে পায় সালমান। কাকতারুয়াটি প্রায় তার কাছাকাছি এসে পড়েছে। হঠাৎ সালমান মুখ গোমরা করে হেঁটে যাচ্ছে। এমন ফাইজলামি তার একদমই পছন্দ না, তাও আবার এমন একটা সিরিয়াস বিষয় নিয়ে। কিছু বুঝতে পারছেন না তো? তাহলে চলুন ফিরে দেখা যাক। কাকতারুয়াটি সালমানের প্রায় কাছাকাছি এসে পড়েছে। হঠাৎ পেছন থেকে ভাউ করে উঠে কেউ। আকস্মিকতায় সালমান চমকে ওঠে। তখনই কাকতারুয়াটি অট্ট হাসি দিয়ে ওঠে। সালমান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কাকতারুয়ার মাথার হাড়ি খুলতেই বেরিয়ে আসে সাব্বির। সালমান অবাক হয়ে বলে, তুই? পেছন থেকে একসাথে জব্বার, সবুর, কবির ও আনিস বলে ওঠে, সাব্বির।
সাব্বিরও বলে ওঠে, কিরে বেশি ভয় পাইছস? সালমান রাগী চোখে তাকিয়ে বলে, এটা মজা করণের সময়, আর তুই এই কাকতারুয়ার মতন সাইজা থাকস কে? সবকিছু নিয়ে মজা করণ ঠিক না সাব্বির। সাব্বির মুখ টিপে হাসছে। সে ছোটবেলা থেকে দুষ্টু কিসিমের মানুষ, সবসময় দুষ্টুমের উপরে থাকে, এই জন্য কম বিচারশালী হয় নাই। তবুও সে সোচ্চাবার নয়। সালমানকে এমন রাখতে দেখে বাকিরাও চুপ মেরে যায়। সাব্বির বলে, আচ্ছা বাদ দে, আয় আমরা বাইর জায়গা। আনিস বলে, হ চল বাইর জায়গা, আর কিছুক্ষণ পর ওই ফজরের আজান দিয়ে দিব। আজকার মতন বাইর যাই, কালকে এমনে আবার পাহারা দিতে। হ চল বলেই মাটির রাস্তা দিয়ে পা বাড়ায় আনিস, সবুর, সাজ্জাদ, কবির। সাব্বির বলে, চল আমরাও জায়গা ভাই, আর রাগ করে থাস না, চল চল। সাব্বির আর সালমানও ওদের পিছু পিছু যেতে থাকে। এদিকে আমরা দেখতে পাই বড় জমিনটার দিকে একটা লাশকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে ওই কাকতারুয়াটা। পরদিন সকালে সালমানের ডাকে ঘুম ভাঙে সাব্বিরের। কিরে ওইসে কি, এত সকাল সকাল ডাকস করে? কাল না সারা রাত জাগরণ দিয়াম, এখন ঘুমাইতে দে, যা ভাগ। সালমান টেনে উঠিয়ে বসায় সাব্বিরকে, তারপর বলে, চল বড় জমিনটার ওইখানে যাইতে হইব। কে? গেলেই দেখবি ভাই, চল। বলতেই সালমানের কণ্ঠস্বর ভেজা মনে হয়। সাব্বির বিরক্তি নিয়ে উঠে কল চেপে মুখ ধুয়ে নেয়। কি ব্যাপার, পুরো বাড়িতে এমন স্থবিরতা বিরাজ করছে কেন? সাব্বির মনে মনে ভাবছে, কি হইল, এত নিরাই লাগে কেরে? বাড়ি থেকে বেরিয়ে সালমান আর সাব্বির দ্রুত পায়ে বড় জমিনটার দিকে যাচ্ছে। দূর থেকে দেখা যায় জমিনে ভিড় জমে গেছে। দ্রুত পা চালিয়ে দুজন ভিড়ের মধ্যে ঢুকে যায়। পুরো গায়ের মানুষ এসে জড়ো হয়েছে। সচরাচর এমন ভিড় কখনো হয় না, কিন্তু আজ এমন ভিড় দেখে সাব্বিরের মন কুগেয়ে ওঠে। ভিড় ঠেলে সামনে খালি জায়গায় আসতেই সাব্বিরের পায়ের তলার মাটি সরে যায়। সে কি দেখছে, তার মাথা চক্কর দিয়ে ওঠে। সালমান তাকে ধরে ফেলে। সাব্বির চিৎকার দিয়ে ওঠে, বাজান! খোলা আকাশে কয়েকটি চিল উড়ে যায়। কটকটে রোদে গা জ্বলে যাওয়ার জোগাড়। সাব্বির মাটিতে আছড়ে পড়ে কান্না করছে। জমিনে অজ্ঞান হয়ে পড়ে আছেন সাব্বিরের মা। কাকতারুয়াটির ঠিক নিচে পড়ে আছে কাশেম মিয়ার নিথর দেহখান। হাশেম মহাজন ছোট ভাইয়ের আচানক মৃত্যুতে ভেঙে পড়েছেন। তিনি হাত পা ছড়িয়ে জমিনে বসে ভাইয়ের লাশের দিকে নিষ্পলক তাকিয়ে আছেন। সালমানের চোখ গড়িয়ে 2 ফোঁটা গরম উত্তপ্ত জলের কণা বেরিয়ে গাল বেয়ে চিবুক চুইয়ে ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গেছে। গতকাল চাচা অন্য দলের সাথে পাহারা দিচ্ছিলেন। কখন তিনি দলচ্যুত হয়ে পড়েন কেউই টের পায়নি। শেষ রাতে যে যার বাড়ি ফিরলেও কাশেম ফেরেননি। বাড়ির সবাই মনে করেছে উনি হয়তো একসাথে সকালে ফিরবেন, কিন্তু সকাল গড়িয়ে গেলেও যখন কাশেমকে ফিরতে দেখলেন না সাব্বিরের মা, তখন তিনি হাশেম মহাজনকে বলেন। তারপর গ্রামে খোঁজ শুরু হয়। একসময় খুঁজতে খুঁজতে কাশেমের লাশ পাওয়া যায় বড় জমিনটার কাকতারুয়াটির নিচে। এখন বেলা 1টা বাজে। কাশেমের লাশ থানা থেকে ফেরত নিয়ে আসা হয়েছে। বড়বাবুর ওই একই অত্যাচার। গ্রামবাসীও যেন এই সবই মেনে নিয়েছে। আচানক মৃত্যু, তদন্ত ছাড়াই দাফন, খুনের বিচার না হওয়া, খুনিকে খুঁজে বের না করা, এসব যেন তাদের এখন গায়ে লাগে না, সয়ে গেছে। কাশেমের লাশ ধোয়ানো চলছে। বাদ জোহর তার জানাজা। ধোয়ানোর সময় আজ সালমানও ছিল, বরঞ্চ কৌতূহল নিয়ে সে লাশ ধোয়ানো দেখতে গিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, চাচার শরীরে কোনো মায়ের চিহ্ন নেই, এমনকি নেই কোনো আঁচড়ের চিহ্ন। সালমান গভীর চিন্তায় পড়ে যায়। আসলে এইসবের মূলে কে আছে? আমাকে খুঁজে বের করতেই হবে। এর শেষ দেখে তবেই ছাড়ব আমি। বিকেল 4টা। আজও মহাজনের উঠোনে বৈঠক বসেছে। একদিন যেতে না যেতে পাশাপাশি 2 বাড়ির 2 জন নিহত হয়েছেন। সবাই মাতব্বর আকন্দ শেখের ওপর ভেতরে ভেতরে ক্ষেপে থাকলেও ভয়ে কেউ মুখ থেকে একটি কথাও বের করছেন না। মাতব্বর না বললে কেউ গ্রাম পাহারা দিতে যেত না, আর কাশেমকে মরতে হতো না। কিন্তু পাহারা না দিলেও কি বেঁচে থাকত? এর কি নিশ্চয়তা আছে? প্রশ্ন থেকেই যায়। আজ আর বিশেষ কিছুই বলেননি মাতব্বর আকন্দ শেখ, বরঞ্চ তেনাকেও আজ গম্ভীর আর নীরব লেগেছে। আলোচনা শেষে তিনি কেবল এতটুকুই বলেছেন, গ্রাম পাহারা তারা দিতে না চাইলে তিনি জোর করবেন না, কিন্তু গ্রামের সুরক্ষার কথা ভেবে কেউ যদি পাহারা দেয় তাহলে তিনি তাকে সাধুবাদ জানান। আলোচনা শেষে যে যার বাড়িতে চলে যায়। এরপর ভয়ে আর কেউ পাহারা দিতে চায়নি। গ্রামটাও কেমন থমথমে হয়ে গেছে। দিনের বেলায় যেন গা ছমছম করে। সালমান থেমে থাকেনি। সে প্রতি রাতেই বাবা, মা আর রুকু ঘুমিয়ে গেলে একা গ্রামে ঘুরে বেড়ায়। তার মধ্যে এই রহস্য খুঁজে বের করার যেন তৃষ্ণা লেগে গেছে। কিন্তু আফসোস, সে তেমন কিছুই অনুধাবন করেনি। এমনকি কাকতারুয়াটিও তার কোনো ক্ষতি করেনি। এভাবে কেটে গেছে 2 দিন। এই 2 দিন সালমান কলেজে যায়নি, এমনকি রুকুকেও ফুলওয়ারা বেগম একা যেতে দেননি। আজ যাওয়াই লাগবে তার, কারণ সে অ্যাডমিট আনেনি। অ্যাডমিট কালেক্ট করতে হবে তাকে।
সালমানকে কলেজে যেতে দেখে রুকুও বায়না ধরেছে সেও যাবে। ফুলওয়ারা বেগম আজ আর না করেননি। বাড়ি থেকে বের হওয়ার আগে রুকু বলে, যাই মা, খেয়াল করে যাইস। সালমান ফ্যালফ্যাল চোখে তাকায়। আজ 2 দিন যাবৎ মা তার সাথে একটা কথাও বলে না, এমনকি ইনিয়ে বিনিয়ে তাকে এটা সেটা বলেই যাচ্ছে। ওই দিন রাতে মায়ের অবাধ্য হয়ে পাহারা দিতে যাওয়ার পর থেকেই মা কথা বলা বন্ধ করে দিয়েছে। পরদিন যখন কাশেমের লাশ মিলেছে, তখন ভরা সমাজে মা সালমানকে এই মৃত্যুর জন্য দোষারোপ করেছে। তার কারণে নাকি কাশেম মারা গেছে। সে যদি পাহারার জন্য আগে হাত না উঠাতো, তাহলে আজ কাশেম মরত না। মা এতটুকুতে থেমে থাকেনি। মা এও বলেছে দুধকলা দিয়ে কালসাপ বসেছে। এখন এই কালসাপ তাদের ছবল দিচ্ছে, তাদের পরিবার খেয়ে নিচ্ছে। তার জন্য নাকি তাদের বাড়িতে অভিশাপ নেমে এসেছে। আরও কত কি, শেষমেশ তো বলেই দিয়েছে, এমন অলক্ষণে পোলা থাকনের চাইতে নিঃসন্তান থাকুন ভালো। হে আল্লাহ, এই অপয়া মুখ পোড়ার থাইক্কা আমগরে মুক্তি দাও মাবুদ। সালমান আর শুনতে পারেনি, তার কান বন্ধ হয়ে যায়, বুকের ভেতর ছিঁড়ে যায়। মনে হয় কলিজায় কেউ ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। বাবার করা অবহেলা সে সহ্য করেছে, কিন্তু মায়ের এমন নিষ্ঠুরতা সে কিভাবে সহ্য করবে? আল্লাহর কাছে ধৈর্য চেয়েছে, যাতে এই জ্বালা সহ্য করার ক্ষমতা আল্লাহ তাকে দেয়। রুকু আর সালমান মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পুরো রাস্তা রুকু বকবক করে গেছে, সালমান শুধু হাহা করেছে। হাট পেরিয়ে কলেজে ঢুকে যে যার ক্লাসে চলে যায়। যেহেতু সালমানের ক্লাস নেই, সে শুধু অ্যাডমিট নিতে এসেছে, তাই অফিস রুমে চলে যায় সোজা। সেখান থেকে অ্যাডমিট কালেক্ট করে সে কলেজের পেছনের একটা ইটের তৈরি বেঞ্চে বসে থাকে, কারণ সে রুকুকে একা ফেলে যাবে না, ওকে সাথে নিয়ে যাবে। সালমান একা একা বসে বসে চিন্তায় ডুবেছিল। হঠাৎ পেছন থেকে একটা চেনা স্বর বলে ওঠে, এই যে মিস্টার, এখানে একা একা বসে কি করেন? সালমান চকিতে পেছনে তাকায়। এই তো সেই মেয়ে, মানে মাতব্বর বাড়ির মেয়ে হাবিবা। সালমান এক ধ্যানে তাকিয়ে আছে হাবিবার দিকে। হাবিবা এগিয়ে এসে তুড়ি বাজিয়ে ধ্যান ভাঙায় তার। সালমান হুঁশে ফিরতে চোখ নামিয়ে নেয়। হাবিবা বেঞ্চের এক পাশে বসে পড়ে। সালমান এমনিতেই বেঞ্চের এক কোনায় বসেছিল। হাবিবা বসতেই সে আরও জড়সড় হয়ে কোনায় চেপে বসে। হাবিবা এটা বুঝতে পেরে মুচকি হাসে। এভাবে কেটে যায় অনেকক্ষণ। কারো মুখে কোনো কথা নেই, কেবল একজন আরেকজনের দিকে আর চোখে তাকাচ্ছে। পিরিয়ড শেষের ঘণ্টা বাজতেই হাবিবার হুঁশ ফেরে। সে হাতের মুঠে পুরে রাখা একটা কাগজ সালমানের হাতে গুঁজে দেয়। হাবিবার এমন হঠাৎ স্পর্শ পেয়ে কেঁপে ওঠে সালমান। তার হাত থেকে কাগজ নিচে পড়ে যায়। হাবিবা সেটা তুলে আবারও তার হাতে দিয়ে ফিসফিস করে বলে, বাড়িতে গিয়ে পড়বেন। সালমান তার দিকে তাকানোর সময় পায় না, এর আগে দৌড়ে চলে যায় সে। সালমান হাতের মুঠোর কাগজের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। রুকু ক্লাসের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। কলেজে আসার পর তার নতুন কোনো বান্ধবী হয়নি। তাদের গ্রামের আশপাশের অনেক গ্রামের মেয়েরা এসে ভর্তি হয়েছে, কাউকেই তেমন চেনে না সে। রুকু মিশুক স্বভাবের হলেও শুরুতে আগ বাড়িয়ে ভাব জমানো তার কেমন যেন ঠেকে। অনেকক্ষণ ধরে এই মেয়েটিকে লক্ষ্য করে যাচ্ছে হাবিবা। লাস্ট বেঞ্চের এক কোণায় একা জড়সড় হয়ে বসে আছে সে। হাবিবা নিচ থেকে এগিয়ে যায় তার দিকে, তারপর জিজ্ঞেস করে, এই যে তোমার নাম কি? রুকু তাকিয়ে দেখে তার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে একটা মিষ্টি মেয়ে। রুকু সুন্দর করে বলে, আমি রুকসানা, আর তুমি? আমি হাবিবা। আমরা কি বন্ধু হতে পারি? রুকু মুচকে হেসে বলে, হ্যাঁ, কেন নয়। এরপর দুজনের বেশ ভাব জমে যায়, সাথে কবিতা এসেও যোগ দেয়। পুরো সময় তারা গল্প আর আড্ডায় পার করে। সময় গড়িয়ে কখন ছুটির ঘণ্টা বেজে গেছে বলতে পারে না তারা। ঘণ্টার শব্দ কানে আসতেই তড়িঘড়ি করে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে ক্লাসরুম থেকে। মাঠে দাঁড়িয়েছিল সালমান। সে রুকুর অপেক্ষা করছিল এতক্ষণ। রুকুকে আসতে দেখে সেদিকে তাকায়। এ কি, রুকুর সাথে হাবিবা? সালমান চোখ সরিয়ে নেয়। মেয়েটির এমন মায়াবী চেহারা যেন চোখ দুটো ঝলসে যাবে এক্ষুনি। হাবিবাও দূর থেকে সালমানকে দেখে লাজুক হাসে। রুকু বলে, আচ্ছা বান্ধবী, আজ যাই, কাল দেখা হবে। হাবিবা আর কল্পনাও বলে, আচ্ছা যা, কাল দেখা হবে। রুকু এগিয়ে গিয়ে সালমানের পাশে দাঁড়ায়। সালমান হাসি মুখে বলে, চল বাড়ি যাই। হ্যাঁ ভাইয়া, চল যাই। সালমানের পাশে রুকুকে দেখে হাবিবার বুকে চিনচিনে ব্যথা ওঠে, চোখ জলে ভরে ওঠে। তার মস্তিষ্ক অন্য কিছু বলছে। তখনই কবিতা ঠাট্টা করে বলে, আহারে হাবিবা, শেষমেশ নতুন বান্ধবীর প্রেমিকের উপরেই ক্রাশ খাইলি। কবিতার এমন বিদ্রুপের হাসিতে যেন আগুন ধরে যায় হাবিবার গায়ে। সে হনহনিয়ে কলেজ গেট দিয়ে বেরিয়ে যায়। পুরো রাস্তা সালমানকে জ্বালিয়ে জ্বালিয়ে এসেছে রুকু। এটা তার প্রতিদিনকার রুটিনে পরিণত হয়েছে। হাটে এসে শনপাপড়ি খাবে, বুট ভাজা খাবে, বাদাম খাবে, কত বায়না তার। সালমানের ছোট্ট বোনের আবদার ফেলতে পারে না। পকেটে কানাকড়ি যে কয়টাই বাঁচে সেগুলো দিয়ে বোনের আবদার মেটায়। আজ শনপাপড়ি কিনে দিয়েছে, এটাই সে অল্প অল্প করে খাচ্ছে। ভাইকেও একটু দিয়েছে। তারপর কত গল্প করছে। আজ তার নতুন বান্ধবী হয়েছে, নাম তার হাবিবা। সে আজ ভীষণ খুশি।
রুকুর কথার মাঝে ফোড়ন কেটে সালমান বলে, সে কিন্তু মাতব্বর বাড়ির মেয়ে রুকু, তার সাথে বেশি মিশতে যাস না, তারা মেলা ধনী, তাদের সাথে আমাদের যায় না। রুকু ভ্রু কুঁচকে তাকায়। সালমান এক মনে বলে যাচ্ছে, এই পৃথিবীতে যাদের টাকা পয়সা আছে তারা মনে করে দুনিয়া তাদের হাতের মোয়া, তারা মনে করে তাদের উপরে আর কেউ নেই, কিন্তু তারা এটা ভুলে যায় যে সবার উপরে একজন সত্য এবং তাহার উপরে কেহ নাই। রুকুকে কথা বলতে না দেখে সালমান কপাল কুঁচকে তার দিকে তাকায়। রুকু তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। সে বলে, কিরে শাকচুন্নি, তোর কি দিন দুপুরের মাথায় জিনে আসর করছে? এমন মিটমিটায় হাসসকে? ভাইয়ের মুখে গ্রাম্য ভাষা শুনে খিলখিল করে হাসে রুকু। স্কুল কলেজে পড়ার সুবাদে বইয়ের ভাষাকে রপ্ত করেছে ভাই বোন দুজন। গ্রাম্য ভাষায় খুব কম কথাই বলে তারা। রুকুকে হাসতে দেখে সালমান কতক্ষণ দাঁড়িয়ে তার দিকে অপলক চেয়ে থাকে। কি নিষ্পাপ হাসি! মাঝে মাঝে কষ্ট সহ্য করতে না পেরে সালমানের মনে হয় মরে যেতে, কিন্তু পরক্ষণে রুকুর নিষ্পাপ চেহারা চোখের সামনে ভেসে ওঠে। সে মরে গেলে তার বোনকে কে দেখবে? সব বিপদ থেকে কে উদ্ধার করবে তার বোনকে? এইসব চিন্তা করেই সে বেঁচে আছে। এই নিষ্পাপ হাসি যে তার বেঁচে থাকার একমাত্র প্রেরণা। অর্ধেক রাস্তা তারা হাসি মজা করেই পার করেছে। হঠাৎ রুকুর নজর পড়ে তাদের পেছনে কবিতা আর হাবিবা হেঁটে আসছে। রুকু ভাবে সে হাবিবার সাথে যাবে, কিন্তু পরক্ষণেই সে খেয়াল করে হাবিবার চোখে মুখে রাগ আর হিংসা ফুটে উঠেছে। কিন্তু কেন? রুকু কোনো উত্তর খুঁজে পায় না। সে ভাবে, গিয়ে কি জিজ্ঞেস করব? পরক্ষণেই মত পাল্টায়। সে আর চোখে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে হাবিবাকে, কিন্তু উপযুক্ত কারণ খুঁজে পায় না। সালমান হেসে হেসে কথা বলছিল। হঠাৎ রুকুকে নীরব দেখে সে রুকুর দিকে তাকায়। রুকু পেছনে তাকাচ্ছে বারবার। রুকুর দৃষ্টি অনুসরণ করে সালমানও পেছনে তাকায়। পেছনে তাকাতে তার বুকের ভেতরের পিঞ্জিরাবদ্ধ যন্ত্রটা ড্রিম করতে থাকে। বেশিক্ষণ তাকাতে পারে না। মনে হচ্ছে খাঁচায় বন্দি পাখিটা এক্ষুনি বুক চিরে বেরিয়ে আসবে। রুকু এই বিষয়টা খেয়াল করতে তার দিমাগের বাতি জ্বলে ওঠে, কিন্তু সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। ভাইয়া আর হাবিবা কি একে অপরকে? কিন্তু ভাইয়া তো আমাকে অবশ্যই বলতো এমন হলে, আর হাবিবা এত বড় ঘরের মেয়ে, সে কি আমার ভাইয়াকে? রুকুর মস্তিষ্কে খেলে যায় শয়তানি বুদ্ধি। সে পরখ করার জন্য জোরে জোরে হাসতে থাকে আর এক হাত দিয়ে সালমানের হাত ধরে হাঁটতে থাকে। রুকুর এমন পাগলামিতে সালমান তেমন কিছু বলে না, তবে ভ্রুকুচকে তাকায় বার কয়েক, কিন্তু কিছুই তার বোধগম্য হয় না। এদিকে পুরাপোড়া গন্ধে পুরো গ্রাম ভেসে যাচ্ছে। হাবিবার অন্তরে জ্বালা এখন পরিপূর্ণভাবে তার চেহারায় প্রকাশ পাচ্ছে। রুকু সবকিছু লক্ষ্য করছিল চুপিসারে। এবার সে শতভাগ শিওর। তার ভাইয়ার ব্যাপারে শিওর না হলেও হাবিবার ব্যাপারে সে সম্পূর্ণ শিওর হয়ে গেছে। বাকি রাস্তা সে হাবিবাকে খেপানোর জন্য সালমানের সাথে হেসে হেসে এটা সেটা নিয়ে গল্প করে গেছে। সালমানরা বাড়ির ভেতরে ঢুকে গেছে। হাবিবা রাস্তায় দাঁড়িয়ে রাগে ফুসফুস করছে। কবিতা মুখ টিপে হেসে বলে, আরে হাবিবা, তোর প্রেম শুরু হওয়ার আগে ভেঙে গেল। হাবিবা রাগে গজগজ করে, কিন্তু মুখে কিছুই বলে না। সে হনহনিয়ে অন্য রাস্তা দিয়ে তার বাড়ির দিকে চলে যায়। বাড়িতে ঢুকতেই যে যার কক্ষে চলে গেছে। সালমান হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নেয়। রুকুও খেয়ে নিয়েছে। সালমান তার কক্ষে চলে আসে। হঠাৎ হাবিবার দেওয়া কাগজের কথা মনে পড়তেই সে প্যান্টের পকেটে হাত চেয়ে কাগজটি বের করে। লাল কাগজে ছাপা অক্ষরে লেখা একটি চিঠি। সালমান উৎসুক হৃদয় নিয়ে বিছানায় উপর হয়ে চিঠিটি মেলে পড়তে শুরু করে। প্রিয় আগন্তুক, আপনি কি জানেন, প্রথম দেখাতেই আমি আমার হৃদয়ন্ত হারিয়ে ফেলেছি। আপনাকে একটিবার দেখার তৃষ্ণা আমাকে ঘুমোতে দেয় না রাতে। আপনার ওই গভীর কালো চোখে আমি ডুবে যেতে চাই। আমার নিষ্পাপ ওই মুখশ্রী দেখে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই। আপনি কি জানেন, আপনার সরলতা আমাকে বারবার মুগ্ধ করে। আমি আপনাকে নিয়ে কল্পনায় সংসার সাজাই। আপনি কি জানেন, আপনাকে না পেলে এই অথম এক সাগর পরিমাণ তৃষ্ণা নিয়ে মারা যাবে। আপনাকে আমি জানাতে চাই, আপনাকে দেখার পর থেকে আমি আর আমাতে নেই। আমি আপনার মাঝে বিলীন হয়ে গেছি। আপনাকে অনুভব করে আপনার অস্তিত্বের সাথে মিশে যেতে চাই। আপনি কি আমাকে আমার মতো করে অনুভব করেন? আমি উত্তর চাই। ইতি অপরিচিতা। চিঠিটা শুয়ে শুয়ে এই নিয়ে 10 বার পড়েছে সালমান। তার ঠোঁটের কোণে মুচকি হাসি লেগেই আছে। যদিও সে জানে হাবিবা আকাশের চাঁদ আর সে সামান্য বামন, তাদের মিলন অসম্ভব, তবুও চিঠিটা পড়ে মনের ভেতর কেমন যেন সুখ অনুভব হচ্ছে তার। এতক্ষণে পেছনে দাঁড়িয়ে মোটা মোটা চোখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সব রুকু। সে এবার ছোঁ মেরে ভাইয়ের হাত থেকে চিঠিটা নিয়ে বলে, OMG, আমি তো মনে করেছিলাম ডাল মে কুছ কালা হ্যায়, এখন তো দেখছি পুরো ডালই কালা। সালমান চিঠিটা ধরতে নিলে রুকু হাত সরিয়ে নেয়। সালমান রাগী কণ্ঠে বলে, রুকু, ফাজলামি করিস না, ওটা দে বলছি। আর তুই যা ভাবছিস তা কিছুই না। তুই যা ভাবছিস ওসব কিছুই না, ভেঙে বলে রুকু। ওই,
তুই কি মনে করিস আমি দুধের শিশু? আমি কিচ্ছু বুঝি না? তোরা যে ডুবে ডুবে জল খাচ্ছিস এটা আমি রাস্তায় টের পেয়েছি। হয়েছে, এবার দে চিঠি। আর তুই এখানে কি? পড়তে বস যা। আইসে আমার পড়তে বস যা। আর কি বললি? চিঠি? বাহ, এই না হলে আমার ভাই ডাইরেক্ট চিঠি মানে প্রেমপত্র? রুকু, তুই বেশি করছিস কিন্তু, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এখন। রুকু এবার বিছানায় ভাইয়ের পাশে বসে বলে, বল না ভাই, কিভাবে কি হলো? আমি না তোর আপন বোন, নিজের বোনের থেকে লুকাচ্ছিস? সালমান মাথায় হাত দেয়। সে কিভাবে রুকুকে বোঝাবে? এখনও তেমন কিছুই হয়নি। রুকু নিজের মতো বকবক করে যাচ্ছে, আর সালমান হাত জোর করে বলছে, বোন দিয়ে দে না। দৃশ্য পাল্টে চলে আসে মাতব্বর বাড়িতে। হাবিবা তার কক্ষে মুখ ভার করে বসে আছে। তার কিছুই ভালো লাগছে না। চোখের সামনে রুকসানা আর সালমানের হাসাহাসি চোখে ভাসছে। সে সহ্য করতে পারছে না একদমই। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সালমানকে ওই দিন দেখার পর থেকেই হাবিবা একটা দিন রাতে ঘুমাতে পারেনি। তার মধ্যে কি ঘটে গেছে, বিরাট পরিবর্তন। অজানা অচেনা অনুভূতিরা তাকে ঘেরাও করেছে খুব করে। ও শুধু সালমানের কথাই মনে পড়ে। সালমানকে এক নজর দেখার জন্য তার মন কেমন করে। আস্তে আস্তে সে বুঝতে পারে সে তার হৃদয় হারিয়ে ফেলেছে। তার অন্তর জুড়ে কেবল সালমানের বাস।